অনারটুকু তো অবশ্যই ছিল, লজ্জা লাগতো অনেক সময়, অনেক কথা চুপ করে থাকতাম, যে আমি এত কথা বলি তারপরেও কোনো কোনো সময় একটু অস্বস্তি ফিল করতাম। এবং আমার একটা গ্যাং ছিল আমার সাথে, ছোট বড় মিলানো, একই বয়সের না আমরা। তো একসাথে যেতাম দল বেঁধে, ভোরবেলা হয়তো তাদের বাইরের দিক দিয়ে উঠতাম, ওয়ালের উপরে উঠে। একটা অভ্যেস ছিল আর কি, উঠানো বাবা অভ্যেস ছিল। গেছো? হ্যাঁ, তো উঠে ফুল টুল ভেঙে এনে ডাল টাল ভেঙে ওদের ফেলতাম, নিতাম, নিয়ে আসতাম। বাহ, তাহলে আশ্চর্য, তোমরা এটা কেন বিশ্বাস করো না যে যে ঘটনাগুলো আমার জীবনে ঘটে গেছে সেগুলো তো আমি নিজে ঘটাইনি, ওই উনি একজন ঘটালেন, এবং আমাকে আগামীতে যে ঘটবে, যা ঘটবে সেটা উনি ঘটাবেন। তা ওনার কি এইটুকু মায়া হবে না যে আমাকে সবার জন্য রেখেছে, আমার জন্য কেউ নাই, তাহলে আমাকে কেন কষ্ট দিবেন? আমাকে টুস করে তুলে নিয়ে যাবে, দেখো আই এম সরি ডল, আই এম এক্সট্রিমলি সরি। এই কথাটা এমনভাবে বলতো আমার মুখের দিকে তাকিয়ে, ওই কথাটা আমার এখনও যখন মনে হয়, আমার ওর চেহারাটা পরিষ্কার মনে হয় যে এই মাত্র বললো বোধ হয়। খুব কষ্ট হয় ওটা। প্রায় 5 দশক ধরে তিনি আমাদের জীবনের সঙ্গে এমনভাবে মিশে আছেন যে তাকে দেখলে মনে হয় না তিনি পর্দার কোনো চরিত্র, মনে হয় তিনি আমাদের পরিবারেরই একজন। তার অভিনয় আমরা কখনো জননীর মমতা খুঁজে পেয়েছি, কখনো সুখের উপমা খুঁজেছি সম্পর্কে ভাজে ভাজে। এইসব দিন রাত্রির গল্পে তাকে কখনো পাশে পেয়েছি, কখনো আবার সকাল সন্ধ্যার মতো নির্ভরতার প্রতীক হয়ে উঠতে দেখেছি। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, গল্প বদলেছে, কিন্তু তিনি কখনো বদলে যাননি। তিনি এখনও সেই আগুনের পরশমণি, যার স্পর্শে প্রতিটি চরিত্র হয়ে ওঠে জীবন্ত। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আজ বিহাইন্ড দ্য ফেম উইথ RRK পডকাস্টের অতিথি, 21শে পদকে ভূষিত জীবন্ত কিংবদন্তি, আমাদের সবার প্রিয় ডলি জোহর। আসসালামু আলাইকুম ডলিমা। থ্যাংক ইউ। আমি আজকে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো, আমার ভাষা নেই। তুমি করে বলো না আপনি করে বলবো তোমাকে? অবশ্যই তুমি করে। আচ্ছা, পারমিশন নিয়ে নিলাম। মায়ের কোনো পারমিশনের প্রয়োজন নেই। আজকে সকাল থেকে আসলে আমি অপেক্ষা করছিলাম কখন আপনার সাথে দেখা হবে, কারণ আমার একটা পার্সোনাল ব্যাপার আছে, পার্সোনাল কথাই শেয়ার করি আপনার সাথে। আমার নিজের তো মা নেই, আপনার অবয়বের সাথে আমার মায়ের অবয়বের খুব মেলে। আমার ভাগ্য যে তোমার মায়ের মতো আমি দেখতে। আমার মতো তো অনেকে কেউ হয় না। আপনি সবসময় বলেন যে আপনার জীবনটা হচ্ছে খোলা পাতার মতো, সবাই জানে, অবশ্যই কোনো চাকচিক্য নেই, না। একদম সাদামাটা জীবন। আমি কিন্তু তা মনে করি না। আসলে তো আমাকে নিয়ে আসলে তোমার ইন্টারভিউ নিয়ে কোনো মজা হবে না। দর্শক আমার সবাইকে জেনে গেছে সব, আর জানার কিছু বাকি নেই। কিচ্ছু জানেনি, অনেক কিছু জানার বাকি, অনেক কিছু বাকি আছে এখনো, জানি না কি বাকি আছে। আপনার জীবনে অনেক কিন্তু রং, আপনি সাদামাটা নন। আমি যদি বলি যে আপনার জীবনে যত অর্জন, প্রায় 48 বছর ধরে আপনি অভিনয় করছেন। 49 বছর চলছে। বাহ। তো আপনার জাতীয় পুরস্কারের কথা বলছিলেন, শঙ্খনীল কারাগারের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে আপনি পুরস্কার পেয়েছিলেন। 2006 সালে আপনি ঘানির জন্য পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। আপনি 2021 সালে আজীবন সম্মাননা পেয়েছেন। সালগুলো তো আমার মনে থাকে না, তোমার মনে আছে বাবা। ভালোবাসি তাই। অবশ্যই 100%। এবং 2024 সালে আপনি বাংলাদেশের 21শে পদকে সম্মানে ভূষিত হয়েছেন। এই যে এত কিছু, তারপর আপনি প্রায়ই বলেন যে আমি প্রয়োজনের থেকে বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তো অবশ্যই। এটি কিন্তু আমি অনেকেই বলতে দেখি না, সবার একটা আক্ষেপ থাকে যে পাইনি, অনেক কিছু পাবার ছিল, কিন্তু আপনার ক্ষেত্রে আমি দেখে বিপরীত চিত্র। আমার তো মনে হয় আমি পাওয়ার কথা ছিল না, কেন পেলাম? আমার মাঝে মাঝে তাই মনে হয়। আমার আগেও তো অনেকের পাওয়ার উচিত ছিল, এরকম মনে হয়। বাহ বাহ। তো আপনার জীবনে অনেক গল্প, এত গল্প আমি কিভাবে আজকের এই একটি পর্বে তুলে আনবো সেটা আমি জানি না। তবে কিছু কিছু বিষয় না আমার অন্যরকম লাগে, খুব আবেগী হয়ে যায় যখন আপনি কোনো আড্ডায় কথা বলেন কিংবা কোনো ইন্টারভিউতে কথা বলেন। যেমন মায়ের কথাই বলছিলেন আপনি, আমরা আপনাকে ডলিমা ডাকি। আপনার মা, আমি জানি যে আর কিছুদিন পর আপনার জন্মদিন 17 জুলাই। আপনার যখন ছোটোবেলায় আপনার জন্মদিন হতো, মা পালা মুরগি ঘরের পালা মুরগি রান্না করতেন। এখন আপনার জন্য রান্না করার কেউ থাকে না, না? ঘরে আমার জন্য রান্না করার কেউ নাই, সবাই চলে গেছে, তো কে রান্না করবে? কেউ নাই এখন। এখন আমি যে বেঁচে আছি এটা তো অবাক লাগে। আমার ছোট বোনটাও চলে গেল, আমার বড়টা, আমার ইমিডিয়েট বড়টাও চলে গেল, ওদের দুজনের মাঝখানে আমি এখনো বেঁচে আছি। এটা অবিশ্বাস্য না? ওরা চলে গেছে, আমি কেন আছি মাঝে মাঝে। আজকেও বলছিলাম, আমার বুয়াকে বলছিলাম, দেখ কি
কি অদ্ভুত, আমাকে কেন আল্লাহ দেখিয়ে দিচ্ছে, আমার কি কাজ আছে আর বাকি বল। হ্যাঁ, অনেকে বলে কি যে এইসব বলো না, বলতে হয় না, ইসলামিক মতে বলে যে তোমার ইবাদত করা উচিত, তোমার মাপ চাওয়ার জন্য আল্লাহ সময় দেয়। তা আমি এমন কি পাপ করলাম যে আল্লাহর কাছে এত মাপ চাইতে হবে? হয়তো বা করেছি, সেটা হতে পারে, অজান্তে তো আমরা অনেক পাপ করি, এটা সত্যি কথা। কিন্তু আমি তো সবসময় মাপ চাই, প্রতি নামাজেই তো আল্লাহর কাছে মাপ চাই, বা উঠতে বসতে মাপ চাই আল্লাহর কাছে, তাই না? আস্তাগফিরুল্লাহ তো আমরা পড়েই যাচ্ছি, জানি না কেন বেঁচে আছি আর কি। তখন বাটা বলল আর কি যে এই যে আপনি সবাইকে করেন, ও আমার কাছে হেল্প পায়, বা ধরো অন্যরা, অনেকেই হ্যাঁ, অনেকে তা বলে যে এই যে আপনি করেন নিজে না খেয়ে, যেমন ধরো আমি রাতে ফিরলাম, তখন হয়তো শুনলাম আমার নিচে আমার দারোয়ান ভাত খেয়েছে, বলে তরকারি টরকারি ছিল না আপা, ওই খাবো দেখি আর কি। তখন ঘরে ঢুকে আমি আমার ফ্রিজে দেখি আমার কি তরকারিটা বাকি আছে। তা আমাকে তো আমি নিজে খুব একটা রান্না করি না, এটা সত্যি কথা। আমার ভাগ্নি আছে, খুবই মানে বড় বোনের মেয়ে যেটা, ওরও একটাই মেয়ে, তো মেয়েটা জয়েন্ট সেক্রেটারি। তো ও করে কি, ওর বাসার যে কাজের মেয়ে বলবো না, ওর ফ্যামিলি মেম্বারের মতো, সে সে তার সঙ্গে অনেক বছর, 20 বছর 21 বছর যাবত আছে। তো সেই মেয়েটা আমাকে খুব ভালোবাসে। তো ও করে কি, আমার ভাগ্নির জন্য শুধু না, আমার জন্য স্পেশালি রান্না টান্না করে আর কি, করে টোরে 4-5 পদের তরকারি রান্না করে বাটিতে রাখবে। তারপরে কাঁচা মাছ নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে, খালা তো পারবে না ওগুলো করার সময় নাই, করতে চায় না, তো ওগুলো আবার বক্স করে করে সে আমাকে দিয়ে যায়। তো এই যে ব্যাপারগুলো আর কি, তো যাই হোক, ওইটা আমি ওই তরকারি হয়তো থাকলে কিছু, তখন ওকে বলি যে আসো তরকারি আছে নিয়ে যাও, তারপর আপনি খাইছেন, আমাকে হ্যাঁ হ্যাঁ আমার পেট ভরা, আমি খেয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি কিছু যোগ করতে চাই। আপনি যে দারোয়ান না খেয়ে আছে তার জন্য নিশ্চয়ই ফ্রিজের খাবারটি তুলে ধরার, কিন্তু আমি এও শুনেছি যে আপনি যখন বাড়ি ফেরেন শুটিং শেষ করে, অনেক সময় ক্ষুধার্ত থাকেন, আপনি হয়তো দেখেন যে কিছুই নেই, তখন আপনি চালের রুটি আপনি বেশিরভাগ চিকন করে চাল, হ্যাঁ, চালের মধ্যে পানিতে গুলিয়ে খেয়ে ফেলেন। একটা ডিম দিয়ে, পানিতে একটু তেল দিয়ে বাস গোলায় নিয়ে চাপড়ির মতো করে নিয়ে বাস ওটা খেয়ে নিই রাতের বেলা। কিন্তু আপনি একজন তারকা, আপনি চাইলেই তো পাশের বাসা নক করলে কিংবা কারো কাছে বললেই। না, এটা আমাকে বলে তো, ওরা বলে যে আপা বা খালাম্মা আপনি কেন বললেন না, আপনি কেন খেলেন, কেন এই করলেন? আসলে 5 দিন থেকে আমার ফ্রিজে ভাত পচে ছিল জানো, আমি ভাত খাইনি, খাওয়ার সুযোগ পাইনি, ভাত খাওয়া হয়নি আর কি। আমার ভাতটা খেতে একটু বসতে ভালো লাগে না, বিরক্ত লাগে। তো আমি ধরো একটুখানি রুটি বা এটা সেটা থাকলে খেয়ে নিই, ফল খেয়ে নিই, খেয়ে আলহামদুলিল্লাহ, একটু দুধ থাকলে, দুধ জাল দেওয়া থাকলে ওইটাকে আবার দেখি ঠিক আছে কিনা, খেয়ে নিই অনেক সময়। এক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, আপনার কি আত্মসম্মান বোধ অনেক প্রখর? হ্যাঁ, সেটা সে বলতে পারবো না, নর্মালি বলি না আর কি, কাউকে বলতে চাই না। আমি তো, আমার বিল্ডিংয়ে তো অনেকগুলো ফ্যামিলি, তাই না? ওই বিল্ডিংটা তো আমারই ছিল, মানে আমি জায়গার মালিক ছিলাম। তো ওরা সবাই বলে যে বললেন না কেন, একটু নক করলেই তো হতো, ভাত তো ছিল। তো আজকে 5 দিন পরে ভাত আমার দারোয়ানকে ডেকে দিলাম যে নিয়ে যাও, এগুলো ফেলে দাও, বন্ধ হয়ে গেছে ভাতটা। আমি কিছুদিন আগে দেখছিলাম যে আমাদের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর লাশ আবার উত্তোলন করা হয়েছে। তো সালমান শাহ নামটা যখনই আসে না, কয়েকটা নাম মাথায় অটোমেটিক চলে আসে, তার মধ্যে একটি হচ্ছে ডলি জোহর। আপনার তো অনেক অনেক স্মৃতি, এবং আপনি একবার একটি কথা বলেছিলেন যে সালমান শাহ বেঁচে থাকলে আমাকে ফিল্ম ছাড়তে হতো না, এটি কেন বলেছেন? হয়তো পারতাম না, ও হয়তো জোর করতো আর কি, যদি ও কাজ করতো তাহলে আমাকে হয়তো করতে হতো, এটা হতো আর কি। আমার মনে হয় কেন চাইতো যে আমি কাজ করি, হ্যাঁ। যেমন ধরো কেউ এমনও হয়েছে আমার সামনেই, যে একটা ছবি বা কথা হচ্ছে, তো মাকে হবে, মাকে বলে অমুক, না 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 মা, আম্মু থাকবে, আম্মুকে নিতে হবে, ওকে আম্মু বলতো, তো আম্মু থাকবে। আমি যে না না, আমার শিডিউলে মিলাতে পারি না, তোর সবই আমার করা লাগবে নাকি, তো এই আর কি, মানে জাস্ট। এবং নীলা চৌধুরীও বোধহয় কিছুদিন আগে আপনাকে বলেছিলেন যে আপনি তাকে বড় করেছেন, মানে এরকম না, কিছু একটা। আপার সাথে এমনি বলতাম, আবার বলতো আর কি যে দেখ এত কিছু হচ্ছে, এত কিছু হলো, সবাই মানে তোরা একটু কিছু বললি না। আসলে উনি তো ধারণা যে এটা ওকে মারা হয়েছে, তাই না? তো যে তুই কোনো কিছু বললি না, তুই ওকে মানুষ করেছিস, ধরতে গেলে তুই ওর মা হয়েছিস, তো আমি জন্ম দিয়েছি ঠিকই কথা, কিন্তু তুই তো আসলে মা, তো তুই একটু কিছু বলবি না? আমি যে আপা, যেটা আমি জানি না ওটা নিয়ে কেন কথা বলবো, আমি তো সঠিক জানি না আমি কোনটা আসলে,
আননেসেসারি বলতে যে কি ধরা খাবো আমি। সেটাই। আচ্ছা, সালমান শাহ নাকি একসাথে অনেক যখন শুটিং এ যেত, কখনো মানে কিছু কিনলে তার নিজের জন্য তো কিনতো একটা ব্যাগ, আরেকটা কিন্তু শাবনূরের জন্য, অনেক একটা বড় আপনার মন জন্য। ছিল, ছেলেটার মনটা এত বড় ছিল, অবিশ্বাস্য, এত খরচ করতে পারতো। এটা খরচ করতো আমার জন্য, সেই জন্য বলছি না, সবার জন্য করতো। তো আমি শাবনূর আমরা থাকতাম যখন শুটিংয়ে, যেমন যে মোবাইল ইয়েতে হোতাপাড়ায় ছিলাম, বিচার হবে ছবি বিচার করার হবে। সময়, হ্যাঁ। তো রাত্রেবেলা কিরণ ভাইয়ের ছবি। কিরণ ভাই ছবি, একটু রাত হলে তার আর ধৈর্য থাকতো না, ঢাকাতে এক টান দিবেই গাড়ি একটা, উঠলো গাড়িতে ও টান দিয়ে চলে আসতো। এসে কিভাবে ওগুলো মানে কেনাকাটা করতে আমি জানি না, অত রাতের দোকান তো খোলা থাকতো না, হয়তো জানাশোনা কোনো দোকান হয়তো তার ছিল হয়তো। তারপরে তিনটা পোটলা বানাতো, একটা মানে ব্যাগে আমার একটা, শাবনূরের একটা, তার একটা। তো তার সাথে তো স্বামীরা থাকতো, তার পোটলাটা তো বড় হতো। তো ঠিকই ভোরবেলা স্বামীরা নিয়ে এসে, মা এটা আম্মু তোমার, এটা শাবনূরকে দিয়ে তোমার এটা। তো ঠিক আছে, আমরা তো আছি, আমাদের জন্য তো আনতোই। এছাড়া সবাইকে ইউনিটে খাওয়ানো, পয়সা খরচ করা, ওর হাতটা অনেক বড় ছিল, মনটা অনেক বড় ছিল। সে যখন ড্রাইভ করতো, আপনি কখনো গাড়িতে ওরে চলেছেন? আল্লাহ, এই কথা আর বলো না, এই কথা আমি বলতে পারবো না, ডেঞ্জারাস। আমার ওই ওই একটা ছবি, শুধু তুমি বোধ হয়, যে মেয়েটা আমাদের মারা গেল, শামা। শামা, ওই ছবিটা যখন করলাম, ওই ছবিটা আমরা করতাম ইয়েতে, পাগলায়, হ্যাঁ, ওই স্টুডিওতে। তো আমাকে আমার সাহেব নামায় দিয়ে আবার গাড়ি নিয়ে চলে আসতো, সেটাও দেখে বলে, কেন এটা কোনো কথা হলো নাকি, আঙ্কেল কেন তোমাকে দিয়ে দিল, আমি আছি কি জন্যে, আমি নিয়ে যাব। তারপরে সে করতে তার হাত থেকে বেরিয়ে উল্টা যেত আমার ওখান থেকে গ্রিন রোডে, আমাকে তুলে তারপরে ওরে গাড়ি যখন টান দিতাম, যে বাবা বাবা প্লিজ প্লিজ আস্তে আস্তে, একটু ধরে না তো আম্মু, এই দেখো, এই যে দেখো দেখো স্বামীর কত চকলেট আছে, এটা খাও তো, চকলেট খাও। হ্যাঁ, ও খুলে দিত এটা, দেখতাম যে প্রচুর চকলেট ওখানে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আসলেই তাই, আমি তো বেশ কদিন ওর সাথে যাতায়াত করলাম, মানে কোনো দিনও কোনো গাড়িকে, রিক্সাকে, কিছুকে মারা তো দূরের কথা, নিজেরও কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। যার কারণে প্রথম যখন মৃত্যু সংবাদটা আমি শুনলাম, আমি বিশ্বাস করে প্রথমে তাই ভাবছিলাম যে বোধহয় অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এই প্রসঙ্গে আসবো অবশ্যই, তবে তার কিছু দিন আগের কথায় আসে, আপনার নাকি মেকআপের কিছু প্রবলেম হয়েছিল, সেটা আমার শাবনূরের, শাবনূরের, হ্যাঁ, এবং শাবনূর তখন চিকিৎসার সিঙ্গাপুরে গেছিল, গিয়েছিলেন হ্যাঁ। চিকিৎসার জন্য, এবং তখন নাকি সালমান শাহ আপনাকে বলেছিল যে হ্যাঁ, আপনাকে আর তখন আমাদের চাওয়া পাওয়া ছবিটা কাজটা হচ্ছিল, তো তখন শাবনূর অলরেডি সিঙ্গাপুরে। তা আমি, শরীফ ভাই, আহমেদ শরীফ, আমি আর সালমান, আমরা তিনজন কাজ করছি তো উত্তরের একটা বাড়িতে। তো আমি মেকআপ ঠিক করছি, রিটাচ করছি, ও শর্ট দিয়ে এসে আমার পাশে বসে বলে কি, আমু দাঁড়াও, নূপুর ফিরে আসুক, ও পিচ্ছি বলতো, পিচ্ছি ফিরে আসুক, ওর অবস্থাটা দেখিনি কি অবস্থা, তোমাকে আমি নিয়ে যাব, তোমাকে আমি একদম আমি ছেলের তোমাকে মতো। চিকিৎসা করাবো, হ্যাঁ, একদম ছেলের একদম মতো। ছেলে যেভাবে কথা বলে, আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে চিকিৎসা করাবো। বাহ। তো 6 সেপ্টেম্বর 1996 তিনি মারা গেলেন। এখনো কিন্তু সবাই কনফিউজ দ্যাট আসলে আত্মহত্যা না হত্যা। তো সেটাই। 6 সেপ্টেম্বর আমি শুনেছি যে আপনি সারা দিন একদম রাত পর্যন্ত আপনি শাবনূরের বাড়িতেই ছিলেন। ছিলাম মানে কি, এটাই তো কাকতালীয়, মানে অবাক লাগে, কেউ বিশ্বাস করতে চায় না। যারা দেখেছে আমাকে তখন ওই সময় জানতো, মানে একদম বাসার কাছ থেকে, তারাই একমাত্র বিশ্বাস করে কথাটা। যেমন ধরো সকালবেলা এর মধ্যে ও ফিরে এসছে ইয়ে থেকে, সিঙ্গাপুর থেকে। সকালবেলা আমি শুক্রবার দিন, তো আমি পেপার দেখছি বসে বসে, আমার হাজব্যান্ড জাস্ট ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে, কাপড় চোপড় পরছে বা কিছু একটা। তা আমি ওকে বললাম কি, শোনো না, এক কাজ করো, তুমি আর তোমার ছেলে রেডি হও, তোমরা মসজিদে চলে যেও, আমি একটু ইয়ে করি, শাবনূরের বাসা যাই, ওর ফাইলটা আমি নিয়ে আসি, এনে আমার এখানে যে ডাক্তার আছে আমি ডাক্তারকে দেখাবো। তো যশোর, হ্যাঁ ঠিক আছে যাও, অত কিছু বললো না। আমি কি করলাম জানো, আমার পরনে যে কাপড়টা ছিল সালোয়ার কামিজ একটা, ওইটা পরেই আমি শুধু টাকা হাতে, রিক্সা ভাড়াটা নিলাম, তাও ব্যাগ নিলাম না, হাতের মুঠিতে টাকা নিলাম, যে আমি যাবো, শাবনূরের ফাইলটা নিব, ওর মার সাথে কথা বলে ফাইলটা দিবে, আমি চলে আসবো। এই ছিল আমার মানে প্ল্যান আর কি। তা আমি তো রিক্সা ভাড়া আমার হাতের মুঠির মধ্যে দিয়ে আমি রিক্সা নিয়ে, বউবাজার আছে না এখানে, জি জি। মনে করতে পারো, বউবাজারের ভিতর দিয়ে বাসাটা, যেখানে ইয়ে হচ্ছে, মামুন ভাইও ছিলেন, মামুন ভাইয়ের বাসাতে, মামুনুর রশিদ। হ্যাঁ মামুনুর রশিদ, একই বিল্ডিংয়ে। জি। তো যাই হোক, আমি চলে গেলাম রিক্সা নিয়ে। যাওয়ার পরে সিঁড়িতে যখন উঠছি, তখন দেখি তোমার আগরবাতির গন্ধ ইয়েতে, সিঁড়িতে উঠতে উঠতে ওর ঘরের দুয়ারের কাছে যেতে যেতে দেখি যে দরজা খোলা, হুজুর কতগুলো নেমে গেল, আর হলো ওর যে ছেলেটা, যে ছেলেটার গাড়িও চালায়, ওর অ্যাসিস্ট্যান্ট ছেলেটা, বয়স কম ছেলে। তো সিঁড়িতে দেখলাম এই অবস্থা। তো আমি ওকে, ছেলেটাকে বললাম কি, কিরে
কিবার হুজুর নেমে গেল, কিবার মিলাদ টিলাদ পড়ালি নাকি, বলকি না কোরআন শরীফ পড়লো হুজুর, ওনারা আসবে আবার দুপুরবেলা খাবে, এসে নামাজ পড়ে শুক্রবার তো জুম্মা পড়ে এসে খাবে। তারপর দেখি রান্না করতে গন্ধ আসছে, খিচুড়ি মাংস সন্ধ্যে খিচুড়ি রান্না করছে বুয়া। তারপরে যে ইয়ে কোথায়, সামনে কই, বলে যে আপা আছে আপার রুমে। এমনি এই পাশে ও, আর এই পাশে রুম থেকে ওর মায়ের রুম থেকে ওর ঝুমুর বেরিয়ে আসলো। ওর বোন? হ্যাঁ। তো এবারে যে আসেন আসেন আন্টি আসেন, ডাকলো, আমি যে নুপুর করে যে এই তো ও রুমে আছে, বলতে বলতে ও বেরিয়ে আসলো। আমি তোর মা কই, বলে যে মা মামার বাসায় গেছে। আর বলতে হবে তাই বলে ফেলছে ঠাস করে মামার বাসায় গেছে। আর স্বপ্ন এসে বললো কি আম্মা একটু মার্কেটে গেছে, আসেন আমরা আমার পাশে এসে রুমে এসে বসো। বসলাম, যে কথা বলছি কিছুই না, আমি যে দেখ আমি তোর ইয়েটা নিতে আসলাম, ফাইলটা নিতে আসলাম, আমি নিয়ে চলে যাব, এই জন্য এইভাবে চলে আসলাম রে। তো তোর আম্মা কখন আসবে, আসলে ও বলছে কি আম্মার কাছে তো ফাইলটা তো ইয়েতে আলমারিতে, আম্মার কাছে যাবি। তো আমি তো কখন আসবে এটা নিয়ে আমি চলে যাব। বলছে বলতে বলতেই ফোন আসলো, ল্যান্ড ফোনে। তো সামনে নর্মালি ফোন কিন্তু ধরে না, ধরতো না আর কি, ফ্যানটা ফোন ধরে বিরক্ত করে। তো ফোনটা ধরে আমাকে বললো কি আন্টুস তুমি ধরো, আমাকে ও আন্টুস বলতো, আন্টুস ফোনটা ধরো। তা আমি ফোনটা ধরলাম, হ্যালো। ও আমার হ্যালো শুনে ওখান থেকে মণ্ডল বুঝে ফেললো, ইয়ে ডিরেক্ট পরিচালক মণ্ডল। ভাবি আপনি ওখানে? আমি যে মণ্ডল, হ্যাঁ কী রে কী ব্যাপার? আমি সিরিয়াস না, আমি কী রে কী ব্যাপার? তাহলে যে আপনি ওখানে কেন? আমি কেন মানে আমি আসতে পারি না? বলে না শুনছেন আপনি? বলছি কি, যে এরকম ব্যাপার সালমানের ইয়ে নিয়ে, সরি ও নাকি এরকম আত্মহত্যা করতে গেছিলো, ওকে নিয়ে ইয়েতে হলি ফ্যামিলিতে গেছে একটা ছেলে, আমি ঢুকছি গেট দিয়ে, তো একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো আপনাদের সালমান না হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, ও আত্মহত্যা করতে গেছিলো। তো এইরকম কিন্তু তাই সত্যি মিথ্যে কী বলিস তুই, যা তো ভিতরে ভিতরে যে পরিচালক সমিতি দেখ আর কে কে আছে একটু কথাবার্তা বলে একটু জানাতো, প্লিজ জানাবি। তখন সামনে তো পাশেই বসা, কী হয়েছে কী হয়েছে আন্টুস কী হয়েছে? তা আমরা যে এই ব্যাপার শুনলাম, না 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 তা কেন, ও একটু অস্থির হয়ে গেল আর কি। না আমি জানি না, আগে শুনতে দিয়ে আগে কী বলে, ও বলুক না, ফোন করুক না। তারপরে ও ফোন করার আগেই কে যেন ফোন দিল, আমাদের পরিচালককে একজন ফোন দিল, স্বপ্নের মাকে খুঁজছে। কিরণ ভাই? কিরণ ভাই না, কেউ একজন। সবাই তখন কথা অনেক, ওই দিন অনেকেই কথা বলেছে, তো আমি সিরিয়ালটা ভুলে গেছি কে কখন করেছে। তো হলো যে এরকম ব্যাপার, ডলি ভাবি আপনি নাকি ওখানে, আপনি কেন কি শুনে গেছেন কিছু? আমি কিচ্ছু জানি না, কী হয়েছে বলেন তো? তো বলে যে এই ব্যাপার হলি ফ্যামিলিতে ওখানে রাখবে না ওরা, ওখান থেকে বোধহয় ঢাকা মেডিকেলে পাঠাতে বলেছে। যে ও আচ্ছা। তারপর তো সামনে আরও চিল্লাচিল্লি শুরু করে দিল, ঝুমুর এসে বসলো পাশে। তাই আমি বললাম যে আল্লাহ এখন কী করে জানি ফাইনাল কী ব্যাপার, কিছু বুঝতে পারছি না। অ্যাক্সিডেন্ট করলো বোধহয়, গাড়ি নিয়ে যেভাবে চালায় তো অ্যাক্সিডেন্ট করারই কথা। যাই হোক, শেষে এই আর কি একে একে করে ফোন করতে লাগলো, আস্তে আস্তে জানতে লাগলাম যে ঢাকা মেডিকেলে এই হয়ে গেল। এর মধ্যে শাবনূর তো চিল্লাচিল্লি যাবে দেখতে, সবাই আসছে, আমি না যাইস না, যাওয়ার তো প্রশ্নই আসে না। ও এর মধ্যে আমাকে অনেকেই না করছে, খবরদার তোমরা কিন্তু আইসো না, শাবনূরকে আটকে রাখো, তুই যখন ওখানে আসে আটকে রাখো। এর মধ্যে কথা হয়েছে ওর মা কোথায়, ওর মা বাসায় নেই, ওর মামা বাড়ি গেছে, যার জন্য তুই যখন আসে তুমি ওকে আটকে রেখো। এখন পাবলিকের কমেন্ট হলো ওই যদি মাই হবে, ডলি যখন মা দাবি করে মাই হবে, তাহলে সে ওখানে বসে থাকলো কেন, আর শাবনূরকে আটকে রাখলো কেন, নিজে কেন আসলো না? এগুলো কিন্তু কমেন্ট, প্রচুর কমেন্ট আমি দেখেছি। এখন আমাকে যখন সবাই বলল তুমি ওকে আসতে দিও না, নিজেও আসার দরকার নাই, এফডিসিতে লাশ নিয়ে আসা হবে, এখন এখানে সবাই আছে সাংবাদিকরা, এখানে একটা মব সৃষ্টি হবে, আজে বাজে ঝামেলা হবে, দরকার নাই, ওই কারণে কিন্তু আসলে এই ব্যাপারটা সবাই বলছে। তারপর এতেশাম দাদু কিন্তু তখন ফোন দিয়ে, ও এর মধ্যে কিন্তু অনেকে ফোন দিয়ে বাজে বাজে কথাও বলছে, ফোন কিন্তু আমি ধরছি বারবার, পাবলিকও ফোন দিচ্ছে কিন্তু, বলে কোথায় ওই সিমরি, কোথায় ওই ওই কী বলে ওই ডাইনি, কোথায় আজে বাজে কথা বলতেছে। আর আমি করলাম কি, প্রথম দিকেই যখন দেখলাম আমার গলা চেনা হয়ে যায়, চিনে ফেলে লোকে, কোনো সাংবাদিক যদি ফোন করে, এই কারণে ভয়ে আমি গলা চেঞ্জ করে কথা বলছি, অল্প করে কথা বলছি আর কি, যাতে না বুঝতে পারে। কেন আমার গলা তো চেনার কথা, অনেক দিনের কণ্ঠ আমার, তাই না, সবাই শোনে। তো আমি গলা চেঞ্জ করে কথা বলছি, তো ভাবছে শাবনূরের মা হয়তো, তো কনফিউজড, বলে কে আপনি, আপনি কি শাবনূরের মা বলছেন, কোথায় আপনার মেয়ে, কোথায় বার করেন, এইসব আজে বাজে কথা লোকে বলছিল, যার কারণেই ব্যাপারটা বুঝে গেলাম যে ঝামেলা হতে পারে গেলে পরে। তো যখন সবাই না করলো, এতেশাম দাদু ফোন দিল, দাদু আবার চলেও আসছে কিন্তু, এসে আমাকে বললো কি দাদু রে শোন, ওকে কিন্তু যেতে দিস না, তুই থাকিস, ও একটু পাহারা দিস, ওকে বের হতেই দিবি না।
কিন্তু ও যতই সবাই না করছে ততই ও উত্তেজিত হয়ে যাচ্ছে, আমি যাব, আমি দেখব, দেখতে যাব। এখন আমার ইমোশনটা একটু চিন্তা করো, সেই তখন আমার ইমোশনটা চিন্তা করো, আমি যে যেতে কানবো, ইচ্ছা করছে আবার আমি যেতেও পারছেন কানবো না। না হাসবো নাকি আমি যাব নাকি থাকবো, আমি কি করব? আমি তখন এমন একটা অবস্থায় পড়ে গেছি, আমি এই মেয়েকে ছেড়ে যেতেও পারছি না, আবার দেখবো না বা যাব না ওখানে, কিছুই বুঝতে পারছিলাম না কি করব। আমি কিন্তু কাকে জানি বলছিলাম, দিলু ভাইকে বোধহয় বলছিলাম আমি, যে দিলু ভাই আমি কি যাব না, যেতে পারবো না, তো এই মেয়েকে রেখে আমি যাবো কেমন করে? তাহলে আপনারা না করছেন, আমার তো যেতে ইচ্ছে করছে। বলে আসার কোনো দরকার নাই ভাবি, যা হবার হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, ওকে তো বাঁচাতে পারিনি আমরা, তাই না? তো কাজে এখন এসে আর কি করবেন? তারপর রাত 12টা পর্যন্ত বোধহয় আপনি থাকতে সেখানে হলো আর ছিলেন। কি, জি। কারণ লোকে তো ডিস্টার্ব করছে, ফোন করেই যাচ্ছে। পরে মামুনুর রশিদের ওয়াইফকে আমি বললাম, ভাবি আপনারা দারোয়ানকে জোর করে বলেন নিচে কোলাপসিবল গেট, ওদের কিন্তু ওই রকম ফ্ল্যাট না যে গেট বা কিছু, নিচে কোলাপসিবল গেট দিয়ে ঢুকে একটা ফ্ল্যাট আর কি, মানে তালা আর কি, এক এক তালা এক একজন। তো আমি বললাম যে ভাবি একটু ওই দারোয়ানকে ভালো করে বলেন যাতে অপরিচিত কাউকে যে ঢুকতে না দেয়া হয় ভিতরে। জি। এবার একটু নায়ক মান্নাকে নিয়ে শুনি। মান্নার সাথেও আপনার বেশ স্মৃতি রয়েছে। সবার সাথে, অনেক স্মৃতি। আমি ওদের সাথে কাজ করেছি, আমার থাকবে তো না? ওই যে স্বামী স্ত্রী যুদ্ধের একটা গান আছে না, জন্ম দিয়েছ হ্যাঁ। ও গোমা আপনি এবং মান্না, তো ডাবিং স্টুডিওতে অনেক মজা হতো। অনেক মজা হতো। শুনি। ও তো টাঙ্গাইলে সুরে একটু কথা বলতো, তো তা আমি সবসময় ওকে ধরতাম। ও হয়তো একটু রাগ ওর আছে, হয়তো রেগে যেত অনেক ঘটনায়, ও কিন্তু কোনো দিন আমার কোনো কথাতে জীবনও কোনো দিন রাগ করেনি। আমি এটা বড় গলায় বলি যে আমি ওকে যেভাবে দোষ ধরতাম, যে সুন্দর করে বল কী বলছিস এটা, যদি কী রে, যদি বল, ডাবিং করছে হয়তো, ও টাঙ্গাইলের সুর যদিটা কিছুতেও ঠিক হচ্ছিল না। তো শুধু তা না, আমাদের তো আমাদের কি রাজীব ভাইকেও তো আমি ধরতাম। আমাদের একটা ছবির একটা মানে উনি সাংবাদিক, উনি হলো রাত ভোরে ইয়েতে থাকেন, এডিটর সরি, উনি থাকেন ইয়েতে পত্রিকা অফিসে, আর আমি ধরো বাসায়। তো আমাকে বলছে আজকে রাতে আমি আসতে পারবো না, একটা এক্সক্লুসিভ একটা নিউজ আছে, ওটা আমাকে আজকেই করতে হবে। তো উনি তো বরিশাল, উনি তো এক্সক্লুসিভ কিছুতেই আসছে না, উনি এক্সক্লুসিভ, বারবার এক্সক্লুসিভ, যত শুদ্ধ কথাই বলুক এক্সক্লুসিভটা ঠিক হচ্ছে না। তা আমি রাজীব ভাইরে বলতেছি, কী বলেন সব এক্সক্লুসিভ, আর কি ঠিক করেন, হাসে। উনি কিন্তু রাগ হয়নি জীবন আমার উপরে। তারপরে বলতে বলতে, ওটা আবার ছোটকু ভাই ছিলেন ডিরেক্টর, তো ছোটকু ভাই পিছন থেকে আমি বলে কি থাক ভাবি চুপ চুপ বলেন, আমি বলছি, না কি ঠিক করবে না, অত বড় আর্টিস্ট একটা ভিলেন, সে বিশ্রী উচ্চারণ করবে নাকি, আমি বলি, কিন্তু রাগ হতো না রাজীব ভাই। পরে চেষ্টা করেছে, অনেক আপ্রাণ চেষ্টা করেছে এক্সক্লুসিভ উচ্চারণ করার জন্য। বাহ, এটা তো গেল উচ্চারণের কথা। অনেকের আচরণগত অনেক বিষয় আপনি পরিবর্তন করতে বলেছিলেন, যেমন আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে আপনি বেশ কিছু ছবি করেছেন। একদম একদম প্রথম ছবি ওর আমার সাথে, অনন্ত ভালোবাসা, এবং তখন আপনি তাকে না, বেশ কিছু ও কথা চুপচাপ করে বলেছিলেন। থাকতো, তো কথা বলতো না, এখনো আস্তে আস্তে কথা বলে, কোটা কথা তো কারোর সঙ্গে বলে না। তখন একদম প্রথম ছবি না, তারপর আবার ওটা তো সোহান ভাইয়ের জি ছিল। জি। তো ও যে ওর রুমের মধ্যে সারাক্ষণ দরজা বন্ধ করে বসে থেকে ওই নাচ শিখিয়ে কিংবা ফাইট শিখিয়ে তার ছেলেগুলো নিয়ে থাকে ভিতরে, বেরোয় না। তা এখন শুটিং, ওই ওর বোনের, মৌসুমী বোনটার, ওর একটা সিঙ্গেল গান ছিল, ইরিন জামান। ইরিনের গান ছিল, ওটা করতে গেছে ওরা। তা আমি বারান্দায় এসে বসছি, নাস্তা করবো, আবার নামাজ পড়ি, একটু কোরআন শরীফ পড়ি, পড়ে টরে দেরি করে এসে বসছি আমি, হ্যাঁ আমার শুটিং নাই। তা আমি বসে বললাম যে এই কি হিরো নাস্তা করছে রে, কে কে আছে ইয়েতে হোটেলে? বলে যে হিরো আছে ভিতরে। খাইছে নাস্তা? বলে না খাইনি এখনো, ডাক দে। বলে না হিরোকে ডাকবো, আমি ডাক দে না, বলো আমি ডাকতেছি। ও একবার গিয়ে নক করছে, কোনো উত্তর নাই। আমি যে আবার যাই, বল আমার কথা বল, তো বাইরের থেকে জোরেই বলছে যে এরকম করে ডাকতেছে ভাবি আপনাকে। তারপর ও বের হয়ে আসছে আস্তে আস্তে করে, এরকম করে আসতো, এরকম করে মাথা নোয়ায় আসতো, হ্যাঁ। তা কাছে এসে বসে, বস, এখানে বসলো। তা যাই, এরকম করলে বল হিরো হতে পারবি, জীবনে কত হিরো হতে পারবি না, সবাই সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে, তুই তো হিরো, তো হিরোর মতো চলবি, এরকম সোনার মতো চললে তো হিরো হবি কেমনি, এরকম বলে টলে আর কি বকাবে কি করে। সেদিনে সে লাজুক ছেলেটি আজকে মেগাস্টার আর হ্যাঁ কি। সেটাই, সেই দিনের ছেলেটা আছে কোথায় চলে গেছে। বাহ, অবশ্য ওরও সাধনা ছিল অবশ্যই অবশ্যই, আসলে কষ্ট না করলে তো হ্যাঁ, কেষ্ট মিলে নিশ্চয়ই না। না, নিশ্চয়ই না। এবং আপনার প্রথম ছবিটি কিন্তু নাম ছিল অসাধারণ, এবং আপনার অসাধারণ একটা যাত্রা ফিল্মে আছে, আমরা জানি প্রায় 161টা ছবি
ছবিতে আপনি অভিনয় করেছেন এবং তার মধ্যে ১১৫টা ছবিতে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, যেটি অনেক। বলা হয় যে সিনেমাতে মায়েরা কষ্ট না পেলে নাকি হিট হয় হ্যাঁ, না। মাকে কষ্ট না দিলে ছবি হিট হয় না। যখন আমার কষ্ট দিতে আমি বলবো, "না আমি পারবো না, এটা করবো না।" শোনেন, মাকে কষ্ট না দিলে ছবি হিট হয় না। মার জন্য মানুষের সিম্প্যাথি জাগবে, মানুষ দেখবে। একবার নাকি কক্সবাজারে একদম তপ্ত রোদে বালুর মধ্যে আপনাকে বেঁধে ঘোড়ার সাথে কি করেছিল? ওই ছবিতে ওটা ছিল হাসনাবাদের ছবি। ওনা মুজিবুর রহমান সাহেবের ছবি। তো ওখানে তোমার আমাকে বেঁধে হাতের মধ্যে ২ হাতে বেঁধে আমাকে ওই ঘোড়ার সঙ্গে ধরায় দিবে। সেই ফাইটের যে ছেলেটা গাঙ্গুয়ানা ও ছিল বোধহয়, ও লাথি দিবে ঘোড়াকে, দিলে তোমার কি বড় বড় ঘোড়া নেয় বলো, ঘোড়া কীভাবে একটা দৌড়ানি দেয় বলো। তারপর আমার তো বুঝে উঠতে পারি নাই। আর যখন আমাকে শুরু করে, শুরুতে আমাকে কেউ বলেও নাই যে এটা কিন্তু তোমার কোনো কিছু হতে পারে। আর আমাকে ফাইট ডিরেক্টর বলতেছে যে, ভাবি শোনেন, বাহাবাটা তো আপনি নেবেন, আমি যদি এখন ডামি দিয়ে করি, যখন আবার সাইড থেকে তুলবো আপনাকে দেখা যাবে, বোঝা যাবে যে আপনি না, ওটা ডামি। কাজেই আপনি কি চান যেটা হোক, আপনি দেন, কোনো সমস্যা হবে না। ভালো কথা, হাত দুইটা বাঁধলো। যখন ঘোড়াদের দিল লাথি, এমন টান দিল, ভর দুপুরবেলা 1টা-1.5টা বাজে, বালি, তপ্ত বালি, তার মধ্যে আমার পেটের এখানের মধ্যে কোনো মানে প্রোটেকশন তো নাই, তার মধ্যে এখানের পেটের কাপড়টা সরে গেছে, শাড়ি পরাই তো ছিলাম, পেটটা তো পুরা ছিলে গেল। আর এই হাতের এই যে কবজিতে বাঁধা ছিল, শরীর তো ভারী না, আমার এখনকার মতো এত ভারী না, তখন তো একটু ভারী ছিলামই। তো সেই টানে আমার হাতের কবজিতে এমন দাগ হলো যে 3-3.5 মাস লাগছে শুধু দাগটা মানে মিশতে আর কি, এমনভাবে কালচে হয়ে গেছিলো। আরে, তো ফিল্মে এত কষ্ট করেছেন, সেটি আপনার বাস্তব জীবনে কোনো প্রভাব ফেলেনি হাঁটুতে কিংবা হ্যাঁ, তো আজকে আমি হাড়ের প্রবলেম কেন আমার আমার ফিল্মের কারণে? অবশ্যই ফিল্মের কারণে। আমি তো বলি বারবার, ফিল্ম আমাকে এই উপহারটা দিয়েছে আর কি। কারণ শোনো, প্রথম যেদিন আমার হাঁটুতে ব্যথা পাই সেটা ছিল আমাদের কড়ইতলায় একটা কাজ, আমার সঙ্গে ছিল প্রবীরদা, আর আমার কোলে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা দিচ্ছে, একটা 6-6.5 মাসের একটা ছোট বাচ্চা। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ বাহার থেকে বের করে দিয়েছে আমাদেরকে, আর শয়তান লোকজন যেরকম ধরে নিয়ে বাঁধতে, ও প্রবীরদাকে বেঁধে নিতে, সে গাছের সঙ্গে বাঁধা, তারপর তাকে ঝুলাই দিল, তারপরে তাকে গুলি করে মারলো, মারার পর দড়ি ছিঁড়ে দিয়ে ওনারা চলে গেল। আমি তো দূরের থেকে দেখলাম সব। বাচ্চা নিয়ে, বাচ্চাটাকে, এখন বাচ্চা যাতে ব্যথা না পায়, ওকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি বাচ্চাটাকে ঠিক মতো ধরে রেখে এসে প্রবীরদার সামনে হাঁটু গেড়ে বসে তাকে ধরবো, ওরা চলে যাওয়ার পর আমি কাছে আসব। যখন আমি কাছে এসে হাঁটু গেড়ে বসলাম, ক্যাচ করে, আমি আওয়াজটা আমার কানে বাজছে, বুঝছো, ক্যাচ করে আমার ডান হাঁটুতে একটা পেরেক, ওই ময়লা টয়লা ফেলে না আমাদের কড়ইতলায়, সেই ময়লাগুলো, অনেক ময়লা ফেলে সাফ করেছে, কিন্তু অত তো হয় না, অনেক দিনের ময়লা, সেখানে একটা পেরেক এরকম সোজা হয়েছিল। সেই পেরেকটা ক্যাচ করে আমার, দেখো শাড়ি ছিল 2 বাজে, তারপর তোমার ছিল, পেটিকোট ছিল, তারপর ক্যাচ করে হাতে ঢুকেছে। আমি কিন্তু শর্ট কাটি নাই, কারণ শর্টটা লম্বা, এখন কাটলেই তো ফিল্ম নষ্ট হবে। আমি সেই স্যাক্রিফাইসটা করেছি, কিন্তু ব্যথা, তার মধ্যে কান্নাকাটি করতে হয় ওনাকে ধরে। তারপর যখন কাট হলো, তখন আমি বললাম দেখো, বলে আমি বসে পড়লাম, বাচ্চাটাকে দিয়ে দিলাম, দেখো কী অবস্থা। তারপর ওরা টেনে বের করলো, পরে টিটেনাস দিয়ে দিছিল ইঞ্জেকশন, কিন্তু সেটা আমার আজও পর্যন্ত এই হাঁটুর কষ্টটা যায়নি আর কি, ওখান থেকে ব্যথা শুরু হলো আমার। সেই 35-এর যুগে আপনারা যে কষ্ট করতেন, আমরা তো এত বুঝতাম না, আমরা শুধু দেখতাম, কিন্তু এর পেছনে যে আসলে কত গল্প থাকে, অনেক তাই না? কষ্ট, অনেক কষ্ট। তো আপনি মূলধারার অনেক ছবি যেমন করেছেন, আবার ভিন্ন ধারার ছবিও করেছেন, মানে চোখ বন্ধ করে আগুনের পরশমণি, সেই ছবিটার কথা বারবার মনে হয়, শঙ্খনীল কারাগারের কথা মনে হয়, দুটি হুমায়ুন আহমেদের লেখায়, একটি হুমায়ুন আহমেদের পরিচালনায়। শঙ্খনীল কারাগারের রাবেয়া চরিত্রের জন্যই তো আপনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন, তবে শুনেছি যে সেই চরিত্রে নাকি সুবর্ণা মুস্তফাকে শুরুতে ভাবা হয়েছিল। ওটা মোস্তাফিজ ভাই ভাবেননি, ওটা হুমায়ুন সাহেব ভেবেছিলেন আর কি। তো মোস্তাফিজ সাহেব চেয়েছেন যে আমি করি, কারণ এখানে তো যুক্তি দেখাতে পারছে না, মেয়েটা দেখতে বয়স হয়ে গেছে, মেয়েটা দেখতে ভালো না, তো সেটা যদি সুবর্ণাকে দিলে কি মানাবে, তো বয়স বাচ্চা মেয়ে একটা, প্লাস সুন্দরী। দেখতে ধার আছে চেহারা, দেখতে সুন্দর একটা মেয়ে। তো হুমায়ুন সাহেবের ইচ্ছা ছিল যে সুবর্ণা করুক, আর উনি চেয়েছিলেন এটা। তো দুজনের মধ্যে কিন্তু এই শঙ্খনীল কারাগারের ওই রাবেয়া নিয়েই কিন্তু একটা ঠান্ডা মানসিক দ্বন্দ্ব ছিল, তাই? যেটার জন্য পরবর্তী সময় হুমায়ুন সাহেব, মুস্তাফিজ ভাই কিন্তু পরে আর কোনো কাজ করেননি হুমায়ুন সাহেবের, এখান থেকেই ঝামেলাটা হয়ে গেল। দ্বন্দ্ব তার আগে শুরু। তো এইসব দিন রাত্রি করলেন, জি, জি। তারপরে সিনেমাটা করলেন। তো যাই হোক, করলাম তো, কিন্তু এবং খুব ভালো লেগেছিল, আমার মনে আছে যে মধুমিতা হলে আমি দেখেছিলাম দেখেছিলে, সিনেমাটা।
বাহ। তো আপনি 2011 সাল পর্যন্ত নিয়মিত সিনেমা করেছেন এবং কিছুদিন আগে আপনি বলছিলেন যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে আপনার এখনো 34 লাখ টাকা পাওনা আছে। আপনি না দিলে পেয়েছেন এরপরে? আর কি করে পাবো? কি তুমি দিবে? দেয় কেউ? কখনোই দেয় না। বিবেকের কাছে তো একটা তাড়না অনুভব করে না কেউ? আমি আমি তারপরে হয়তো গাধার মতো কাজ করতাম, কিন্তু যখন আমার হাজবেন্ডের ক্যান্সার ধরা পড়লো, তখন আমি মনে হলো যেন আমার এখন একটু চাইতে হয়। এর আগে তো কোনোদিন চাইনি কারো কাছে, কোনোদিন চাইতাম না আমি। কারণ আমাদের টেলিভিশন থেকে কাজ করে অভ্যস্ত, ওরা চেক নিয়ে পিছু পিছু দৌড়াতো, চেক নিয়ে যান, চেক নিয়ে যান, কাজ হয়ে গেছে, আপনার চেক হয়ে গেছে। তো ফিল্মে যে টাকা চাইতে হয়, অফিস অফিসে যেতে হয়, সেটা তো আমি কখনো করিনি এত ছবি করার পরেও। আমার কে যাবে টাকা আনতে ওখানে? তা আমি যখন ওরা সাইন করতো, একটা ছবি করতে আসতো, এসে নিজেই বলতো। আমাকে অসম্মান কখনো ওরা করেনি, টাকা পয়সা দেয়নি, সত্যি কথা। সম্মান রেখেই বলতেন যে ভাবি আমাদের নেক্সট ছবির জন্য তো সাইনিং মানিটা রেখে দিলাম, দিব, টাকা দিয়ে দেবো একবারে, আপনি আবার অনেক সময় তো ভাবি আপনি কি টাকার জন্য কাজ করেন, এরকম প্রশ্ন করতো। তো আমি টাকার জন্য করিবে না করি, কষ্ট করবো তার মূল্য দিবে না তোমরা, এইটুকু পর্যন্তই বলতাম, এর বেশি কিছু বলতে পারতাম না। আবার ধরো সনি কথা চিতে হোসেন সাহেব, উনি তো একেবারে আমার যে কোনো সেটে এসে টাকার বান্ডিলটা রেখে সাইনও করাতেন না, চলে যেতেন। আবার ইয়েও মুজিবুর সাহেবও হাসনাবাদের, উনিও তাই করতেন, সাইনও করাতেন না, টাকাটা দিয়ে চলে যেতেন। এবং ওনারা অনেক বড় অ্যামাউন্ট দিয়ে আমাকে সাইন করাতেন। তারপর ধরো অন্যেরাও আসতো। তো এইভাবে আর কি, মানে করতে না চাইলেও করা হয়ে যেত জি। এই আর কি। পরে টাকা পাওয়াটা খুব কঠিন হয়ে যেত আর কি, কিছু কিছু টাকা থেকে যেত। এই করতে করতেই 34 লাখ টাকা হয়ে গেল। 161টা ছবির মধ্যে টাকা যদি রাখতে যায়, আবার কোনো কোনো ছবি তো বড় বড় নাম করা ডিরেক্টরও পুরো টাকাই দেয়নি, কি করব? আপনি সর্বোচ্চ কত নিয়েছেন একটি ফিল্ম থেকে? মানে আমি সেই সময়ের সেই পারিশ্রমিকটা সময় আমার 1 সম্পর্কে। লাখ হয়েছে। 1 লাখ সেই সময়? বাহ বাহ। তো যেটা হয় যে আপনি তো টেলিভিশন থেকে গিয়েছেন, তো টেলিভিশনে তো আরও অনেক গুণী অভিনেত্রী ছিলেন। আপনি যে ফিল্মে অভিনয় করতেন নিয়মিত, এর পেছনে কারণটা কি? এখন যেটা আমরা শুনি অনেক সিন্ডিকেট কিংবা সার্কেল মেনটেন করতে হয়, আপনি কি সেই সময় কোনো সার্কেল মেনটেন করতেন? না, আমি তো কখনোই, তোমাকে বলি, আমি কখনো কাজ না থাকলে টেলিভিশনও যাইনি। আমার শুটিং না থাকলে যে টেলিভিশনে যাবো, একটু আড্ডা মারবো, ঘুরবো, এটা আমি কোনোদিন কখনো করিনি। কোনো ফিল্মের কোনো অফিসে যাওয়া কোনোদিন করিনি। কোনো কোনো গ্যাদারিংয়ে যাওয়া, একটু অনুষ্ঠান হবে, চলো হইচই করে যাই, তুমি কি দেখো আমাকে কোথাও? আমি কোথাও না। কোথাও যাই না। আমাকে প্রয়োজন হলে তুমি ডাকছো, আমি যাচ্ছি, কাজ করছি। তখন অন্যরা আবার হয়তো কোনো ছবিতে বা কোনো নাটকে প্রয়োজন হলে আবার আমার কাছে নক করে। এইভাবেই আমার কাজ হয়েছে এই পর্যন্ত। আমি কখনো সিন্ডিকেটেও পড়িনি আজ পর্যন্ত, আমার মনে হয় না। বরঞ্চ এখন যেটা শুনি আর কি, ডিরেক্টর তো অনেক সময় বা প্রডিউসার অনেক সময় আমার সঙ্গে যোগাযোগ করে না, অ্যাসিস্ট্যান্ট দিয়ে হয়তো করায়, হয়তো বললো ডলি জোর নাই, দেশেই নাই, কিছু করার নাই, তো বলতেও পারে, আমি শুনি আর কি তোমরা কি বলে, বা ওনার শিডিউল নাই। এখন শোনা কথা, আমি জানি না সত্য মিথ্যা। ওকে। তবে একটি বিষয় আমি যেটা খেয়াল করেছি যে আপনি যতগুলো ছবি করেছেন 161টা, তার মধ্যে 90 ভাগ ছবিতে আপনি মায়ের চরিত্র করেছেন এবং বিশেষ করে ছেলের মা, নায়কদের মা আপনি হয়েছেন। তো টিভি নাটকে মা, ভাবি এই চরিত্রগুলোতে আপনাকে পেয়েছি। আপনার মধ্যে তো শক্তিশালী একজন অভিনেত্রীকে তো আমরা আরও বিভিন্ন রকম চরিত্রে পেতে পারতাম, আরও অনেক বেশি। আপনার কি মনে হয় না যে পরিচালকরা আপনাকে একটু টাইপড করে তুলেছিলেন? আপনি সারা জীবন অবশ্যই। একই ধরনের চরিত্র ওই করেছেন। কারণে তো আমি একটু বিরক্ত হয়ে যেতাম শেষে। একই রকম স্ক্রিপ্ট মনে হতো আমার কাছে, একই রকম অভিনয়, একই রকম সব কিছু, আর ভালো লাগে না। আর কান্নাকাটি যখনই করতো যে এটা দুঃখের সিন বা একটু কাঁদতে হবে, আমি আর পারবো না কাঁদতে। কারণ আমি চোখে গ্লিসারিন লাগাতে পারি না তো, আমাকে ইমোশনাল হতে হয়, কাঁদতে হয়। যেমন রাজ্জাক ভাইয়ের তো বাবা আপনি কেন, কি অটো কাঁদতেন মানে ভেতর থেকে? হ্যাঁ, ওই ধরো যদি রাজ্জাক ভাইয়ের কথা কাঁদতে হবে, বলছিলেন। হ্যাঁ কাঁদতে হবে, এক শটে শটে কাঁদতে হচ্ছে, কেঁদে আবার কান্দা বন্ধ করছি, তো এতে করতে কষ্ট হয়, খুব মাথা ধরে যায়। তখন কি অনেক সময় ড্রপারের মধ্যে পানি, নর্মাল পানি নেই, নিয়ে চোখে দিলাম না, দিয়ে অ্যাক্টিংটা শুরু করি, পরে অরিজিনাল কান্নাটা আসে, এটা দিয়ে স্টার্ট করলাম আর কি। অনেক সময় এটাও করি। যেমন ধর রাজ্জাক ভাইয়ের বাবা কেন চাকরের মতো, রাজ্জাক ভাই তো একদম ডিজাইন পছন্দ করতেন না, উনি অরিজিনাল অ্যাক্টিং পছন্দ করতেন, কান্নাকাটি সমস্ত কিছু। তো উনি যখন মেকআপ মানে কাজ শুরু করার আগেই এসে মেকআপ ম্যানকে বলতো, এই তোর কাছে গ্লিসারিন আছে, ফালা ওটা। দুদিন বলতো যে না, দেখি আন, দিলে বা ঢিলতে বাইরে ফেলা দিত, কেউ গ্লিসারিন ইউজ করতে পারবে না। হ্যাঁ, তারপরে উনি এটা করতেন। এবং সেই কারণে নায়ক রাজ্জাক একবার বলেছিলেন বাবা কেন চাকরের পরে যে ডলি জোহরের চোখের পানির দাম 3 কোটি টাকা।
ওইটা ইয়ের কি মন্তাজুর রহমান আকবরের এক সেটে রেডি হচ্ছে, তো উনিও বসা আমিও বসা, লাইট হচ্ছে বা সেট রেডি হচ্ছে, শর্ট দেবো তার আগে বুঝলে আকবর, যে রাজা ভাইয়ের কথা বলে, বুঝলে আকবর তোমরা তো বলো সাবারার চোখের পানির মূল্য 1 কোটি টাকা, আমার ছবিতে জলিজোর 3 কোটি টাকা, বুঝছো, ওনার চোখের পানির মূল্য 3, এইভাবে আর কি। যাই হোক, না লজ্জাও লাগতো, কারণ হয় কি এত সিনিয়র ওনারা, কাজ করেছি পাশাপাশি, জি। কিন্তু অনারটুকু তো অবশ্যই ছিল, লজ্জা লাগতো অনেক সময়, অনেক কথা চুপ করে থাকতাম, যে আমি এত কথা বলি তারপরে কোনো কোনো সময় একটু অস্বস্তি ফিল করতাম। আমি রাজ্জাক ভাই আসলে ছবিতে করার সময় আমাদেরকে যেভাবেই ব্রিফ করতেন, ইমোশনাল হতে বাধ্য হতাম আমরা, সিকোয়েন্সটা বুঝাতেন, উনি নিজেও চোখের পানি ফেলতেন, আমরাও ফেলতাম, এই আর কি। তার শুটিং ইউনিটে নাকি খাবার দাবার খুব ভালো থাকতো। খাবার ভালো, তারপরে টাইম মেনটেন করতেন, তারপরে খুব ডিসিপ্লিন ছিল। যেমন ধরো যখন শুটিং শুরু হওয়ার আগে দিয়ে আমরা যে কথাটা বলি না, ফিসফাস করি না, এই যে এখন ইউনিটে আমাদের শুটিং টুটিং করে নাটকে শুটিং করি না, সে কথাটা বলে আমি বলি, আমি বলতে বাধ্য হই। রাজ্জাক ভাইয়ের সেটে আমরা কথা বললো মনে করে, এই তুমি এখানে বসো, তুমি ওইখানে বসো, তুমি এখানে, এক একজনকে একে দূরে দূরে বসাতো, কাছাকাছি বসতে দিত না কাউকে, যে পাশে থাকলে ফিসফিস করে হলো কথা বলবা, অথচ ডাইরেক্ট টেক হতো না, কিন্তু সাউন্ড তো টেক হতো না, কিন্তু কথা বলতে পারবে না, ক্যারেক্টারে থাকতে হবে, বাহ, যার জন্য ভালো হতো। আমি বাবা এখানে চাকর করে আমি আসলে স্যাটিসফাইড, উনি যেভাবে ডিরেকশন দিতেন, আমি সত্যি মানে উনি আসলে ভালো একজন ডিরেক্টর ছিলেন, আর্টিস্ট তো ছিলেন সেটা আমি বলছি না, ডিরেক্টর হিসেবে উনি খুব ভালো ছিলেন। সন্তান যখন শত্রু যখন করলাম, তখনও মানে এমনভাবে আমাদেরকে দিয়ে কাজ করিয়েছেন, আমরা সবাই এমনভাবে ইনভলভ থাকতাম। শয়তান তো ছিল, পূর্ণিমাটা শয়তান ছিল, আমি ছিলাম, ফেরতো ছিলাম, আমরা সবকে পিস পিস করে কথা বলতাম, সবগুলো আলাদা করে বসাই দিত, বুঝছো, কোনো কথা পছন্দ করতো না। বাহ। এবার আপনার জন্ম বেড়ে ওঠার গল্পগুলো একটু শুনি। কুমিল্লায় আপনার বাড়ি, মানে এখন দেশের বাড়ি, ব্রাহ্মণবাড়ি, দেশের বাড়ি, হ্যাঁ। কিন্তু আপনার জন্ম হচ্ছে কি ঢাকাতে। ভূতের গলে, ঢাকার যে ভূতের গলে। আপনার নাম নাকি হামিদা বানু? আমার আসল নাম হামিদা বানু। আচ্ছা, সেই সময়ে একটা মায়ের নামের শেষ নেম ব্যবহার করে আসলে আমার বাবার খুব আম্মার একটা নাম ভালো বানু। একটা ব্যাপার। আমার নাম ছিলেন বানু। আপনার বোনদের নাম? আমার বোনদের নাম হাসনা বানু, আমার আচ্ছা। নাম হাজেরা বানু, সব মানে আমার বাবার নাম দেয়া, কেউ আমরা অন্য কেউ নাম দিতে পারিনি, সব আমার বাবার দেয়া নাম। বাহ। তো ছোটবেলা কেমন ছিল? আপনি যদি চোখ বন্ধ করে ছোটবেলার কথা ভাবেন, বিশেষ কোন স্মৃতিটা ভেসে ওঠে? আমার ছোটবেলাটা আসলে আমি একটু বোনদের মধ্যে বেশি ডান পিটে ছিলাম, দুষ্টু প্রকৃতির ছিলাম। মানুষের বাড়িতে গাছে উঠে পেয়ারা চুরি করা, অন্যান্য জিনিস মানে পেরে নিয়ে আসা, মানুষের বাড়িতে ফুল চুরি করা, এগুলো করতাম। আমার একটা গ্যাং ছিল আমার সাথে, ছোট বড় মিলানো, একই বয়সের না আমরা। তো একসাথে যেতাম দল বেঁধে, ভোরবেলা হয়তো তাদের বাড়ির দিক দিয়ে উঠতাম, ওয়ালের উপরে উঠে। আমি একটা অভ্যেস ছিল আর কি, উঠানো বাবা অভ্যেস ছিল। গেছো? হ্যাঁ, তো উঠে ফুল টুল ভেঙে ডাল টাল ভেঙে ওদের ফেলতাম, নিতাম, নিয়ে আসতাম। বাহ। তো যাই হোক, ওরা আমাকে নিয়ে পেয়ে উৎসাহিত হতো আর কি, যে আমি না গেলে হচ্ছে না। এখনো কিন্তু আমি শুনি আপনাদের যে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে বন্ধুদের আড্ডা, আপনি না থাকলে নাকি না, জমে না। জমে না, ওদের ভাল লাগে না আমি না থাকলে। বাহ। তো হামিদা বানু থেকে ডলি জোহর, আপনি আমাদের ডলি কেন হলো সেটা আমি জানি। আপনাকে বাবা ডল বলে ডাকতেন, পরবর্তীতে আপনার স্বামী ডাকতেন, ছেলেও ডাকতো। ডল কেন ডাকতো? মানে খুব গুল্লুমুল্লু ছিলেন? আমি ছোটবেলায় খুব সুন্দর ছিলাম, মানে টসটসা ছিলাম, নাদুস নুদুস ছিলাম, যেন বাবা ডল ডাকতো। আর বড় বোনের নাম লিলি ছিল, তো তখন সবাই বলতো ডল ডল করিস কেন, আব্বাকে বলতো ডল ডল করার দেখে, লিলিন বোন ডলি করে দাও, তারপরে ডলি হইলো আর কি। কিন্তু আব্বা ডল ডাকা ছাড়েনি, বাড়ি থেকে আসলে ডল ডল গো মা গো, এটা করো ওটা করো। বাহ। বাবা তো ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন। ছিলেন, হ্যাঁ। পরে আব্বা অবশ্য ওনাদের পোস্টাল ডিপার্টমেন্টের ট্রেনিং সেন্টার ছিল একটা, ওখানে ইন্সপেক্টরদের ট্রেনিং হতো, ওখানকার প্রিন্সিপাল হিসেবে রিটায়ারমেন্ট করেছেন আব্বা। বাহ। তিনি নাকি চেয়েছিলেন আপনি ডাক্তার হন। খুব খুব চাইতো, আমার পড়াশোনায় মনোযোগ নেই, আমি কী করে ডাক্তার হবো। আমার তো ফাঁকিবাজি পড়াশোনা, রাত্রেবেলা পরীক্ষার আগে রাত্রে বইটা পুরোটা রিভাইজ দিয়ে যে পরীক্ষা দিতাম সারা জীবন। এখনও বানিয়ে বানিয়ে, যেমন ডায়লগ বলি না, সেরকম বানিয়ে বানিয়ে স্ক্রিপ্ট মানে খাতাতেও লিখতাম। বাহ বাহ। এমনকি আমি বিয়ের পরে তো অনার্স এমএ করেছি, তো আমি কিন্তু নিজে পড়াশোনা করে, আমি মানে নিজে বই পড়িনি কখনো। জহির সাহেব বইটা পড়তো, ও আমি চুপ করে শুয়ে থাকতাম কি বসে থাকতাম চোখটা বন্ধ করে, ও পড়তো, ও বুঝাতো আমাকে, বলতো, ও পড়ে শোনাতো, সেইটাই আমার
মেমোরিতে ঢুকতো, আমি ওটা পরীক্ষা দিয়ে আসতাম। এত ফাঁকিবাজ। এত ফাঁকিবাজ। আপনি নাকি ছোটবেলায় গান নাচ এগুলো নিয়েও থাকতেন, সব কিছু নিয়ে থাকতাম। তাহলে তো আপনার নৃত্যশিল্পী হওয়ার একটা স্বপ্ন নিশ্চয়ই ছিল। ছিল, গানেরও শিল্পী হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যখন অভিনয় করলাম, আমি অভিনয় যখন দেখলাম বিভিন্ন রকমের ক্যারেক্টার করা যায়, একবার এক এক রকম ক্যারেক্টারের একটা এত বৈচিত্র্য দেখে ওগুলার প্রতি ফাঁকিবাজি শুরু করে দিলাম আর কি। বাহ। মায়ের কারণে নাকি নাচ করা হয়নি? ওহ, আমার মা অনেক শাসন করতেন না? শাসন ওইভাবে না, লাকড়ি ধরনের, লাকড়ি দিয়ে। মাই গড। আমি হয়তো নাচের অনুষ্ঠান করে আসলাম, বা কাশিম ভাই ছিলেন তখন, আমাদের হয়তো গানের বা রিহার্সেল করে আসতাম, বাস ঢুকতে দেখলে এটা লাকড়ি দেখাতো আর কি, আয় আজকে তো ট্যাং ভাঙি, তাড়াতাড়ি গাছে গিয়ে উঠে বসে থাকতাম। আব্বা যখন এসে ঢুকতেন সাইকেলে, আব্বা সাইকেল চালিয়ে অফিস করতেন, সাইকেল নিয়ে এসে টুং টুং আব্বার আওয়াজ শুনতাম, বাস তখন শুরু করতাম নাকি কান্না। তারপর ওখান থেকে নামাতেন আমাকে। বাহ। এবং গানের ক্ষেত্রে আমি শুনেছি যে আপনার একটু বড় হয়ে আমাদের রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহিউজ্জামান চৌধুরী ময়না আমার ক্লাসমেট, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। বাহ। তিনি নাকি আপনাকে ছায়ানটে ভর্তি করিয়েছিলেন, এবং আপনি 1 বছর নজরুল গীতি শিখেছিলেন। অঞ্জলিদির কাছে নিয়ে গেল যে অঞ্জলি দেখেন তো, ও না আমার রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে না। আমি বলি প্যান প্যান করে গান গাই, তো ও তো কণ্ঠ খুব ভালো, খুব ইয়ে আছে, আপনি দেখেন নজরুল গীতি হয় কিনা। পরে দিদি আমার একটু ইয়ে নিল, ইন্টারভিউ নিল, মানে জাস্ট কয়েক লাইন শুনলাম, মানে শোনালাম আর কি। উনি বাজালেন, আমি বাজাইনি। তো বলে কি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ভালো ক্লাসিক্যাল বেস খুব ভালো হবে, ওর নজরুল গীতেই থাক। তারপরে এই যে ভর্তি হলাম আর কি। বাহ। আপনি আজিমপুর গার্লস স্কুলে পড়তেন? গার্লস স্কুলে। বাহ। এবং আমি শুনেছি যে আপনি মুকুল ফৌজ করতেন, মুকুল ফৌজ, আপনি গার্লস গাইড করতেন, আপনি খেলাধুলায় রানার্স আপ হতেন, এবং আপনি ছেলেদেরকে নাকি অনেক পিটাতেন। হ্যাঁ, ছেলেদের পিটাইছি আমি। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। মানে কি করতো তারা? যদি কখনো ফাইজলামি সাথে করতো, কয়েকদিন ফলো করতাম, তারপরে ঘুরে লাথি, আমার পায়ে তো কেটে থাকতো সবসময়। লাথি মানে জায়গা মতো লাথি মারতাম। মানে ছোটবেলা থেকে আপনি একদম মার ড্যাশিং করতেন? মার্কা, হ্যাঁ। বাহ, সাইকেলও বাহ। চালাতাম। বাহ বাহ বাহ। সেই সময় মেয়েরা এত বেশি তো ফার্স্ট ছিল না বাইরে ঘোরাঘুরি করা বা এইসব ব্যাপার। তো এইগুলো নিয়ে তো আমার মায়ের একটা অভিযোগ থাকবেই, কিন্তু আমার বাবা কিন্তু এইসব ব্যাপারে কোনো অভিযোগ করতেন না। কারণ হলো আমার বাবা জানতেন যে আমার মেয়েটা জেনুইনলি করে, মানে এগুলো যে করে কোনো অন্যায় কিছু না, খারাপ কিছু না। এমন আছে অনেক ভদ্রলোকরা এসে, এমনকি আমি যখন শিল্পী ছিলাম, অভিনয় করতাম, তখনও নাম বলবো না, আমাদের ওখানকার এক ভদ্রলোক, উনি ইয়েতে ছিলেন, পুলিশ লাইনে ছিলেন আর কি, উনি রিটায়ারমেন্টে। তো মসজিদে নামাজ পড়তে যেতেন, তো আমার আব্বা তো আবার মসজিদে, ভূতেরগুলি মসজিদের সেক্রেটারি ছিলেন 17 বছর। তো আমার আব্বা বোধহয় ইলেকশন নিয়ে বা কিছু নিয়ে উনি হওয়ার কথা ছিল, তখন ওই ভদ্রলোক সবার মধ্যে বলে বসলেন, না না না, ওনাকে আর বারবার করা দেবে না, ওনার মেয়ে এরকম বেলের লাভ মনে করে বেড়ায়, নাটক করে বেড়ায়, ঘুরে বেড়ায়, এইসব, উনি কি শাসন করে না মেয়েকে, তো ওনাকে আমরা এখানে মসজিদ কমিটির আর ইয়ে দেখতে চাই না। তখন ওখানে আব্বা কিছু বলেন নাই, অন্যরা উঠে দাঁড়িয়ে বলেছেন, কি করে ও মেয়ে, আপনি ভেঙে বলেন আপনি কি বলতে চান। তখন প্রতিবাদ করেছিল আর কি সবাই। বাহ। আপনি 1975 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এবং সোশ্যালজিতে আপনি পড়াশোনা করেছেন, তো সেই লাইফটা কেমন ছিল? ওই যে এরকম হইচই মার্কা আনন্দ, মজা করতাম। তারপরে সেখান থেকেই তো আমি ডাকসুতে অভিনয় করলাম, মহামিদের কাছে ওনার সঙ্গে ওনার ডিরেকশনে নাটক করলাম, নবান্ন নাটক করলাম, লেট দেয়ার বি লাইট করলাম। এবং তার আগে তো আপনি কথকের সাথে ছিলেন। কত নাট্য করতেছিলাম। জহুর ছিল ওখানে, জহুর, আলমুজ্জামান দুল আমাদের বাংলাদেশ টেলিভিশনের প্রডিউসার, আশরাফুল আলম আমাদের গীতিকার, তারপরে রফিকুজ্জামান সুরকার, আমিরুল হক চৌধুরী, এরা সবাই, সব বড়রা ছিলেন ওটার মধ্যে। কত তো আপনার স্বামীর কথা বারবার আসছিল, এবং তার সাথে কি অভিনয় সূত্রেই পরিচয়? না 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 না, ও আমার একটা বান্ধবী, আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী, স্কুল ফ্রেন্ড। ও হঠাৎ অনেকদিন মাঝখানে যোগাযোগ ছিল না, একটু গ্যাপ ছিল। হঠাৎ করে একদিন সকালে বৃষ্টি হচ্ছে, ও ও বাবা ইয়েতে ছিলেন, মানে উনি সিকিউরিটি ছিলেন আর কি, ওনার জিপ নিয়ে, কি কোন পজিশনে ছিলেন আমি ভুলে গেছি এখন। তো ওর বাবার জিপ নিয়ে একটা ড্রাইভার একটা চিঠি নিয়ে আমার বাসায় আসলো। তো চিঠিটা প্রথমত আমার আব্বার সামনের দিকে বসে, আব্বা পোস্টাল ডিপার্টমেন্টে তখন অফিস ঘরে বসে করতেন, ওনাকে দিলেন চিঠিটা, আব্বা চিঠিটা পরে ওকে ডলিকে ডাকলো, আব্বা আসলাম না, ওনা তোমার বান্ধবী চিঠি পাঠিয়েছে, চিঠিটা দেখো। তা আমি চিঠিটা নিলাম, পড়লাম, কী লিখেছে বান্ধবী, ডলি তুই পত্র পাওয়া মাত্র গাড়ি পাঠিয়ে দিলাম, চলে আসবি, তা নাহলে আমার বিয়ে হবে না।
ওই আবার কী ধরনের কথা? আমি জানিও না যে বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে হবে কিছু একটা। তো যাই হোক, আমি আম্মাকে বললাম, যেখানে আম্মাকে বলতে হবে প্রথমে, দারোগা তো সে, আব্বা তো কিছু বলবে না। তা আম্মাকে যে আম্মা বলে কি, আন্দাজে কোথায় যাবে না, বৃষ্টি হচ্ছে বাইরে দিকে, সেই আমি বলছেন এই যে ছন্দায় লিখে পাঠিয়েছে বান্ধবীকে যেতে হবে, জানি না আমি, তোমার বাপরে যাই বলো। আম্মা রান্না করছিলেন আর কি। তারপরে আব্বা তো জানি, আব্বাকে যে বলে আব্বাকে তোর আম্মা কিছু না বলে আস্তে চলে যাও, অসুবিধা নেই। তারপরে শেষে আমি ওই আমার শাড়ি নাই, আমার বড় বোনের শাড়ি নিলাম, ওর পেটিকোট নিলাম, ব্লাউজ নিলাম, নিয়ে গাড়িটি নিয়ে বেঁধে আস্তে করে বেরিয়ে চলে গেলাম। যেয়ে তারপর বান্ধবীকে শুনলাম যে এই ব্যাপার, ও একটা ছেলের হাতে পরিচয় ছিল, অনেকদিন প্রেম করেছে, পাশেই বাসা, আজকে বিয়ে হবে, আজকে বিয়ে না হলে আর হবে না কোনো দিন, এরকম আর কি। এই জন্য তোকে আনা হলো। তারপরে ওকে হলুদ লাগাই দেওয়া, চুল বাঁধা, এই সব কিছু করলাম আর কি। ওইখানে জহুর সাহেব যখন রাতের বেলা আসলেন বরযাত্রীর সাথে, দেখলাম যে সে খালি ফলো করে আমাকে, খালি দেখে, তাকায়। আমার বান্ধবী যে ছোটো বোনটা, ইমিডিয়েট ছোটো বোন, ওরা পিঠাপিঠি বোন, ও একই ক্লাসে পড়তো অন্য সাবজেক্টে। তো ওর একটা বান্ধবী, ওর একটা বান্ধবী, আর আমরা এই কজন, আর ওর আত্মীয় স্বজন কয়েকজন ছিল বাসার মধ্যে বিয়ে হচ্ছে। জহুর সাহেব দিকে বাইরের দিক দিয়ে ফলো করে। আর আমার তো এগুলো একদম অপছন্দ। কোনো ছেলেরা যে গায়ে পরে মানে খেয়াল করা বা কথা বলা আমি কোনোদিন পছন্দ করতাম না। ছেলে পেলে মেরে অভ্যস্ত, তো আমি কাজেই অত ইয়ে ছিলাম না। তো আমার বান্ধবী বলতেছে, কী রে জোর ভাই তো ডলিকে খেয়াল করে, কী করে? বাইরে সিগারেট খাচ্ছে, জানলা দিয়ে বাইরে অন্ধকার, বারান্দায় সিগারেট টানতেছে, লাইটটা তো দেখতে পাচ্ছে, নেভাচ্ছে, জ্বলছে, নিচ্ছে। তা আমি বেহায়া টাইপের, তো কে হয় তোর? বলে আমার ভাই হয়। তো খারাপ না জানিস, ভালো মানুষ। ভালো মানুষ হয়তো মেয়ে ছেলে দেখে এভাবে তাকানোর কথা না, ভালো মানুষ কখনো এভাবে তাকায় না। এই তুচ্ছ তাচ্ছিল্য করে আমি বললাম। তো যাই হোক, ওই দিনটা পার হলো, বিয়েটা দিয়ে হয়ে গেল। বেশ কদিন পরে ওর বোন ক্লাস করতে গেছে, ও কিন্তু যায়নি ক্লাস, ও আমার একটা চিঠি দিল যে নে, তোকে দিছে, ছন্দা দিচ্ছে, তোমার বোন দিছে। নিলাম, পড়ে দেখলাম কি যে জহুর সাহেবের একটা চিঠি লিখছে যে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আমাকে আপনার ভালো লেগেছে কিনা একটু জানাবেন। ফাইজলামের একটা সীমা নাই, দুনিয়ার সামরাদের দেখি ভাল লাগে না, ওনারা ভাল লাগবে, ওটা বেটা মানুষ, কেন ছিঁড়ে ফেললাম, বুঝছো, ছিঁড়ে ফেললাম। তো ও যাই বোধহয় বলছে ওকে। তারপরে এখন তো মোবাইলের যুগ নয়, ফোন করে আমাকে এত কনভিন্স করবে যে আমার বান্ধবী। তারপর দিন আবার বান্ধবী লিখে পাঠাইছে একটা চিঠি, যে আজকে আয় না, আসলে না, আমি না আমার স্বামীর সঙ্গে বিয়ে ধরছি, আজকে ওর জন্মদিন। আমি বলছি ও আসবে না। আমার স্বামী বলছে দেখি, বান্ধবী বলছে, আমার স্বামী বলছে আসবে না, আমি বলছি আসবেই, আমি চিঠি পাঠালে আসবেই, আসিস, তুই না আসতে পারে, আমি ওর কাছে ছোটো হয়ে যাব। ওর বোনের সাথে আমি গেলাম ওর বাসায়। কিসের জন্মদিন আজ না, মানে আমাকে নেওয়া হলো কথা। ওদিক দিয়ে জহুর সাহেবকে ডাকছে, আর ওদের আরেকটা বন্ধু, ও দেখতে জহুরের মতোই, কিন্তু লোকটার মুখটা একটু দুলাল নাম ছিল, মুখটা একটু গোল টাইপের, জহুরটা ছিল লম্বাটে, কিন্তু খুব হ্যান্ডসাম দেখতে, লম্বা চড়া সুন্দর লোকটা। তো সে আসছে সাথে, খাওয়া দাওয়া হচ্ছে, ওর মা রান্না বান্না, নতুন জামাই বাড়িতে খাওয়া দাওয়া তো হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু জন্মদিন কিচ্ছু না, মিথ্যা কথা। তারপরে কথাটা হইলো, জহুর সাহেব তো কোনো কথা বলে না, লজ্জা পাচ্ছে, আরও, কারণ আমাকে বলাই নিছে তো, যে নিজেই উল্টা লজ্জা পাচ্ছে। আমিও খেয়ে দিয়ে চলে আসলাম, কিছু না, বাস এই আমার বান্ধবী পিছিয়ে লাগে, প্রায় চিঠি লাগে, এইটা বলে ওইটা বলে, মানে যত মিথ্যা কথা আমার সঙ্গে বলা যায়, আমি খুব ভালো, আমি এইটা, আমি সেটা, আমি সব কিছুর ব্রিলিয়ান্ট, আমি সব কিছুর ফার্স্ট, এইসব ওকে ওকে মাথা নষ্ট করছে। আর জহুরের ভালো কথা বলে বলে আমার মাথা নষ্ট করছে, এইভাবেই আলটিমেটলি তারপরে হয়ে গেল। এবং সেটি যে একটি ভালো কিছু হলো, সেটি আপনার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি, এবং আপনি এখনো তাকে ধারণ করে আছেন আপনার সব এটা সত্যি কথা। এবং তিনি নাকি আপনাকে কখনো কোনো কিছুতে নিষেধ করেন, কোনোদিন না, কখনো কোনো কিছুতে সন্দেহ করেননি, এবং আপনাকে প্রথম বিটিভিতেও তিনি নিয়ে গিয়েছিলেন। ওই প্রথম আমাকে আলিমুজ্জামান দুটো বললো আর কি, যে ডলি তো ভালো অভিনয় করে রে, মানে মঞ্চে করি তো, যে ডলি তো ভালো অভিনয় করে, ওকে বিটিভিতে ঢুকাই দিচ্ছিস না কেন? জোর বলে কী আশ্চর্য কথা, আমি কেমন করে ঢুকাবো? তোদের জায়গা তোরা ঢুকাবি, যদি পারিস তোরা ঢুকাবি, আমি কেন ঢুকাতে যাবো? এই আলিমুজ্জামান দুলো আমাকে, শাকেরা, যে আমাদের শাকেরা হতো সকাল সন্ধ্যায়, আর মিতা ব্যানার্জি ছিল আরেকটা মেয়ে, আমরা চারজন স্পেশাল আমাদের একটা অডিশন নিয়ে তারপর আমরা চারজনকেই পাশ করালো। মানে চারজনে আমরা অভিনয়ে মোটামুটি করেছি আর কি, ভালো। তারপরে প্রথম নাটক আমার মানিক রতন, আবদুল্লাহ ইউসুফ ইমাম ছিলেন, হ্যাঁ, ওই ডিরেক্টর। উনি
আলিমুজ্জামান দুলুকে বললেন যে এরকম ব্যাপার, আমি তো একটা নাটক করছি, এখানে একটা মেয়ে দরকার, আমার মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দেবে এই বয়সে, একটা এরকম একটা মেয়ে দরকার। তো জহুরের বউ নাকি ঢুকছে নাকি রে এখানে, পাস করছে। তা আলিমুজ্জামানকে হ্যাঁ বলে, তো আসতে বলো, আমি তো আজকে বিকেলবেলা বসবো, মেয়েগুলোকে নিয়ে বসতে চাই। আমরা চারজনই আসি, চারজনই পড়েছিলাম। পরে হয়তো পার্সিয়ালিটি করছে কিনা যাই না, 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 আমাকে অবশ্যই রেখে না। দিল, ওদেরকে ছেড়ে দিল আর কি। এই আমার প্রথম নাটক ওনার সাথে করলাম। বাহ। তো আপনাদের বিয়ে হয়েছিল 5 নভেম্বর 1976 এবং 2006 সাল পর্যন্ত আপনাদের সংসার ছিল তার জীবদ্দশার একদম শেষ দিন না, পর্যন্ত। পাঁচ মানে সংসার বলতে গেলে সংসারই না ধরতে গেলে। অসুস্থ ছিল তো অনেক দিন, 3.5 মাস। তার আগে 2 মাস তো ওকে নিয়ে দৌড়াদৌড়ি করলাম। মানে তখনও জানি না যে এত সিরিয়াস কিছু একটা হয়ে যাবে আর কি, দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম। আমি শুধু জানতে চাই যে আপনাদের যে এত নিখাত ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, আপনাকে যখন চলচ্চিত্রের অফার দেওয়া হয়েছিল অসাধারণ চলচ্চিত্রের জন্য, তখন আপনি তার শরণাপন্ন হয়েছিলেন কিছু বলবার জন্য, এবং তিনি তখন তাদেরকে বলেছিলেন যে এরকম একটা অনার্স পাশ করা একটা না, মেয়েকে। ও লেখাপড়া করা একটা মেয়ে, লেখাপড়া করছে, ম্যাচিওর মেয়ে, ও যা বলার ওর ব্যক্তিগত চয়েস থাকতেই পারে, সেটা ওই বলবে, আমি কেন এখানে কথা বলবো বলেন। বাহ। বলেও সরে গেল ওখান থেকে, বলে অবশ্যই আপনারা কথা বলেন। মানে ছিলেন আমাদের জহির রায়হানের সবচেয়ে ছোট ভাই জাকারিয়া হাবিব। আমি কখনো দেখিনি ওনাকে, ফার্স্ট টাইম দেখলাম। আর ওনার যে চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন, ওনার নাম ছিল রহিম নেওয়াজ। ওনারা দুজন গেছিলেন আমার বাসায়। ওনারা প্রথমে টেলিভিশনে গেল, টেলিভিশনে যে জিয়া আনসারের সাথে কথা বলে আমার ঠিকানা নিয়ে তারপরে আমার বাসায় গেছে। তারপরে সকালবেলা জহুর ওয়াশরুমে আমার বুয়া ওদিকে নাস্তা বানাচ্ছে, আমি একটু টুকটাক যা করার করছি, টেবিল সাজাচ্ছি। ওই সময় নিচে কলিং বেল, আমি দোতলায় থাকতাম বৌদ্ধদা সাহেবের ভাইয়ের বাসায়, মানে ওনার ফুফাতো ভাই বা কারো ভাইয়ের বাসায় থাকতাম। তো নিচের থেকে কলিং বেলটা, মগবাজারে কলিং বেলটা পার পরে আমি দৌড়ে বারান্দায় গেলাম। যাওয়ার পরে ওনারা বললো যে আমরা একটু আসছি, যাবো উপরে। তো দুজনে ভদ্রলোক দেখতে, ভদ্রলোক মার্কা, তো আমরা জহুরের কাছেই তো আসছে। তা আমি দৌড়ে যেয়ে গেট খুলে দিলাম, উপরে নিয়ে আসলাম। আপনারা বসেন, জহুর তো ওয়াশরুমে আসবে। মানে আমরা জহুর সাহেবের কাছে আসিনি, আপনি বসেন। আমি যে তাহলে বলে যে আমরা ছবি না না না, ছবি না, ছবির ব্যাপারে আমি কোনো কথা বলবো না, না না আমি ছবি করবো না। বলে আমি সরে যাচ্ছি, না না আপনি বসেন। তারপরে যাই হোক, নানা করেই যাচ্ছি, একটু চা দিতে বললাম, বুয়া চলে যাচ্ছি, বুয়ার কাছে চা দাও, নাস্তা দাও, বলতে বলতে জহুর সাহেব বেরিয়ে আসলো। তখন জহুর সাহেবকে ওরা বললো, বলার পর জহুর সাহেবকে, না আমি কিছু বলবো না। তা ওনারা আমাকে নাছর বান্দা, নাস্তাও গেলেন, বসলেন, গল্প করলেন এবং আমাকে রাজি করিয়ে তারপরে আসলেন। তো আপনাদের এই মধুর সম্পর্ক থেকে এই প্রজন্মের যারা আছে তাদেরকে যদি কোনো শিক্ষা দিতে বলি কিংবা টিপস দিতে বলি দাম্পত্য জীবনে, আপনি কি বলবেন? তুমি একটা জিনিস কেন বোঝো না, এখন অনেক দূর আমরা চলে এসেছি, সেই সমাজ সেই সময় তো নাই এখন, তাই না? এখন তো অনেক পরিবর্তন, সমাজের বলো, সময়ের বলো, সমস্ত কিছু এড়িয়ে এখন মানুষ এত সুযোগ সুবিধা, এত মেলামেশা, এত ভালোবাসাবাসি। তখন তো এত ছিল না, আমরা কত গোপনে, কত ধীরে সুস্থে প্রেম ছিল, লোকে জানতো না। এখন তো জেনেই যায়, জানাতেই বরঞ্চ ভালোবাসে। তো দুদিন পরে পরে ভালোবাসা ভেঙে যাচ্ছে, আবার আরেকজনের সঙ্গে ভালোবাসা হচ্ছে। এত ভালোবাসা ওদের মধ্যে, আমাদের মতন তো এত কম ছিল না। আমাদের যেইটুকু ছিল ওটুক নিয়েই আমরা জীবন কাটিয়েছি। তো কাজেই এটা টিকে থাকাটা খুব মুশকিল না? কোনো কিছু না আফসোস হয় যে কোনো কথা বলা হয়নি কিংবা তা কোনো। হয়, এটা একদম 100% সত্যি কথা। অনেক সময় অনেক কিছু করতে যেয়ে মনে হয়, আমি তো এই কথাটা ওকে বলিনি, বললো ভাবছিলাম, বলা হয়নি, বা আমার মানে এই ব্যাপারে তো কথা বলা উচিত ছিল, বা ও তো আমাকে কিছু বলে গেল না। মারা যাওয়ার পর প্রথমে একটা কথাই বারবার সবাইকে বলছিলাম যে ও তো আমাকে কিছু বলে গেল না, কারণ বলার সময়টা তো দিল না। হ্যাঁ, যেমন ও প্রচুর টাকা পেত মানুষের কাছে, সেই টাকাগুলো তো কার কাছে পেত, কী ব্যাপার, কিছুই জানি না। সবাই মুখ পুছে ফেললো যে না, আমি ওনার কাছ থেকে কোনো টাকা নিইনি। তার মৃত্যুর পর কি কোনো অভিমান হয়েছিল কারো প্রতি কিংবা না, আমার কারোর প্রতি কোনো অভিমান হয়নি। আপনাদের খোঁজ খবর নেয়নি কিংবা এরকম ওটা তো কিছু? ফ্যামিলির উপর হতেই পারে, আমার শ্বশুর বাড়ির, আমার ভাসুরদের উপর একটু বা যাদের উপর একটু অভিমান ছিল, ওটা তো হতেই পারে। যেমন আমার ছেলে, যেমন ওই মন খারাপ করেই তো দেশ ছেড়ে চলে গেল, যে এখানে থাকলে আমি জানি যে আমার তো কোনো গার্জিয়ান নাই, গার্জিয়ানলেসভাবেই আমাকে বড় হতে হবে, কেউ আমার জন্য করবে না। যেমন আমি ভর্তির ব্যাপারে বা আমার সাহেবের চিকিৎসার সময় একটু টাকা চেয়েছিলাম, ওনারা হয়তো বললেন যে পারবেন না, এখন এই মুহূর্তে টাকা পয়সা নাই। তো এই জিনিসগুলো আমার ছেলে নিতে পারেনি। যে আমার বাবা সবার জন্য এত করতো, সবার ছোট ছিল তো, যেও সবার ছোট ভাই ছিল, যে যখন ডাকতো, এমনও হতো যে আগামী পরশুদিন ঈদ,
তোমরা আমাকে জোর গাড়ি চালিয়ে আমাদের বাড়িতে নামাই দিয়ে আসো। হয়তো আমার একজন বললেন ভাসুর যে আমাদেরকে নামিয়ে দিয়ে আসো। জহুর গাড়ি চালায় নিয়ে বাড়িতে নামাই দিয়ে ঈদের দিন সকালবেলা হয়তো বাসায় ফিরে আসতো। আমাকে তো খুশি করতে হবে। আমি বুঝতাম ওর কষ্ট হতো না, এটা অবশ্যই কষ্ট হতো। আমি হয়তো নিজেকে হয়তো চেক দিলাম যে না ঠিক আছে, ওকে এটা তার দায়িত্ব করতে গেল, কিন্তু ওর কি কষ্ট হয় নাই যা যাওয়া এবং আসা? কষ্ট আসলে তার যেমন হয়েছে, আপনি কিন্তু আরো আরো পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে এ পর্যন্ত এসেছেন। আমি জেনেছি যে আপনার পরিবারে প্রথমে আপনার মায়ের ক্যান্সার হয়েছিল এবং তারপরে জহু সাহেবের, জহুর সাহেবের হয়েছে, আপনার ভাইয়ের হয়েছে, আমার ভাই, একটা আপনার বোন, বোনের ছোট বোন, হয়েছে, আমার ইমিডিয়েট ছোট বোন, এবং বড় বোনেরও হয়েছিল। বড় বোন আজকে 1.5 বছর ও নাই। অস্ট্রেলিয়াতে ছিলেন। হ্যাঁ, আমি অস্ট্রেলিয়া ছিলাম। বড় বোনটা মারা গেল যখন ছিলাম না। আর আমার ছোট যে বোনটা মারা গেল তাকে আমি সেবা টেবা করে দিই, আমার সামনে আমার কাছে মারা গেল। আসলে যার হয় যে মারা যায় সে তো একজন, কিন্তু এই যে আপনি সবার পাশে সব সময় বটবৃক্ষের মতো ছিলেন এটা এবং তো আমার একার হাত না। ওই যে একজন খেলোয়াড় খেলছেন, উনি রেখেছিলেন আমাকে ওনাদের জন্য। এবং এইটাই আমি বলি, আমাকে যখন সবাই বলে যে তুমি একা থাকো, তোমার কেউ নাই, তা তোমার যদি কোনো কিছু হয় কী হবে, এখনও বলে, প্রতিনিয়ত বলে। ধরো আত্মীয়জন যারা আসে, বন্ধুবান্ধব বলে, পাড়া প্রতিবেশী বলে। আমি বলি আশ্চর্য, তোমরা এটা কেন বিশ্বাস করো না যে যেই ঘটনাগুলো আমার জীবনে ঘটে গেছে এগুলো তো আমি নিজে ঘটাইনি। ওই যে উনি একজন ঘটালেন, এবং আমাকে আগামীতে যা ঘটবে সেটা উনিই ঘটাবেন। তা ওনার কি এইটুকু মায়া হবে না যে আমাকে সবার জন্য রেখেছে, আমার জন্য কেউ নাই, তাহলে আমাকে কেন কষ্ট দেবেন? আমাকে টুস করে তুলে নিয়ে যাবে, দেখো। বাহ! এবং এই যে এত এত কাছের মানুষকে আপনি পাশে দেখেছেন, তাদের মৃত্যু দেখেছেন এবং তার আগে তাদের বমি হোক কিংবা পটি হোক, আপনি সবকিছু সব আমার এক গায়ের হাতে। উপর দিয়ে গেছে। ফট করেছে, খাওয়ালাম, আমার বোনই তো, খেয়ে টেয়ে উঠে গিয়ে নিয়ে গেলাম, ওষুধগুলো দিব, ভরাট করে আমার গায়ের উপর ছেড়ে দিল। আমি ঠিক আছে যাও, তোমাকে পরিষ্কার করে দিচ্ছি। ওকে পরিষ্কার করে শোয়া টোয়া দিয়ে পরে আবার আমি হয়তো পরিষ্কার করলাম। আমার সাহেবের কেমো দেওয়ার পরে যে লুজ মোশন তো সবসময় হয়, তো কখনই কোনো কাপড় আমি কাউকে দিয়ে ধোয়াতাম না, সব নিজের হাতে ধুইতাম। এমনও হতো জহুর হয়তো বললো যে ধরো এখন তো সুবিধা আছে, ঘরের ভিতর বাথরুম, ওর হয়তো একটু সমস্যা হলো, টয়লেটে যাবে, গিয়ে বসে হয়তো জহুর এর আগেই হয়তো কাপড়ে লেগে গেছে হয়তো। তো আমি হয়তো ডাক দিত, ডাক দিলে আমি দরজাটা একটু ফাঁক করে বলতাম কি, অসুবিধা নাই, তুমি ক্লিয়ার হও, আমি দিচ্ছি তোমাকে কাপড়। তখন আমার দিকে তাকায়, বিশ্বাস করে আমার এখনও বুক ভেঙে আসে যখন ওর চেহারাটা ভাসে আর যখন বলে ফেলে যে আই এম সরি ডল, আই এম এক্সট্রিমলি সরি। এই কথাটা এমনভাবে বলতো আমার মুখের দিকে তাকিয়ে, ওই কথাটা আমার এখনও যখন মনে হয়, আমার ওর চেহারাটা পরিষ্কার মনে হয় যে এই মাত্র বললো বোধহয়। খুব কষ্ট হয় ওটা। ওই যে তখন আমি বলতাম যে আমার খারাপ লাগতো, আমি অনেক নিজেকে কন্ট্রোল করে বলতাম আশ্চর্য, সরি হওয়ার কি আছে, তোমার জন্য তো আল্লাহ আমাকে রেখেছে না, তোমারটা কী করবে, আমি করব না? তারপর ওকে পরিষ্কার করে নিয়ে ধোয়া টোয়া এসে ঘরে রেখে বসে রেখে আমি যে কাপড়গুলো নিজের হাতে ধুতাম। কোনোদিন বুয়াকে বলি নাই যে আমি পারছি না, তুমি কাপড়গুলো ধুয়ে দাও বা কাপড়গুলো মেলে দাও, মেলার কথাও বলতাম না। এই যে এতগুলো কাছের মানুষকে আপনি এভাবে মৃত্যু সজ্জায় আপনি দেখেছেন, কিভাবে স্ট্রং থাকতেন মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি? আল্লাহ করা তো, আমি তাই ভাবি মাঝে মাঝে। এই যে এখনও যখন আমি চুপচাপ থাকি, আমার বুয়াটা তো অনেক দিন থেকে আছে আমার সাথে, বলে খালাম্মা আপনার কোনো কান্তও দেখি না, আপনার কষ্ট পানের বোঝাও যায় না, আপনি কষ্ট পান না? আজ কোথায় কষ্ট পাবো কেন রে, খাওয়া পাচ্ছি, দাওয়া পাচ্ছি, ঘুরছি ফিরছি, বেড়াচ্ছি, আমার শুটিংয়ে যাই, আমার ছেলে মেয়েদের সঙ্গে দেখা হয়, হইচই করি। কয় আপনার কি ইচ্ছা করে না অস্ট্রেলিয়া চলে যেতে? আমাকে আমার মন টানে, যেতে ইচ্ছা করে, কিন্তু আমি কেমনি করে যাই বল? এখানে জায়গাগুলো ফেলে যেতে ইচ্ছা করে না আমার। আবার ওখানে যেতে গেলে আবার পিছু টানে আসি, আবার এখানে থাকলে ওখানে যেতে ইচ্ছা করে। আমি তো দোটানার মধ্যে আসি রে, এটা তো আমার সমস্যা, আমি কী করে সমাধান করব? আপনি সবাইকে দেখান আপনি খুব টাফ, আসলে আপনি মানুষ তো আমি, মানুষের তো মন আছে না, এখন কি করব? আপনার কখনো ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়তে হয়নি? কারণ আমি শুনেছি যে 3 মাসে আপনি 60 লাখ আমার টাকা ফ্ল্যাটগুলো আপনি বিক্রি করে দিয়েছিলাম, স্বামীর চিকিৎসার জন্য। 3টা ফ্ল্যাটই বিক্রি করে দিয়েছি। আর 2টা ফ্ল্যাট মিলে একটা আমার আছে, তাও পানির দরে 40 লাখ টাকা জিনিস 20 লাখ টাকায় বেচে দিয়েছি। আর তোমার আমার যেটা আছে সেটা দুটো মিলে একটা করা, 2700 স্কোয়ার ফিটের মধ্যে এক কোনায় আমি পড়ে থাকি, পুরো ঘর খালি থাকে।
এই জন্য অনেকেই বলে আমার কাছে এসে থাকতে চায়, অনেকে বলে রাখো, বা ঘরটা ভাঙো, ভেঙে জায়গা করে দাও, অন্যরা থাকুক, মানে তুমি ভাড়া দাও। আমার ভালো লাগে না, জীবনটা খুব ছোট্ট, আর কদিনে বা আছি, এই ঝামেলার মধ্যে আর যে লাভটা কি, থাক না, থাক পরে থাক, মরে মরে গেলে কি হবে না হবে সেটা যা হওয়ার হবে। তো এই যে যখন আপনি ফ্ল্যাট বিক্রি করছিলেন, তারপর যখন হঠাৎ করে শুনলেন যে সেই দিনটি এলো, আপনার স্বামী নেই, সেই মুহূর্তে আসলে কি অনুভব করেছিলেন? কিছুই ভাবিনি, চলে গেল, চলে যাবে। এবং আমি যে ওকে একটুকু চিকিৎসা করে দিতে পারলাম, সেখানেই আমার স্যাটিসফ্যাকশানটা। যে মানুষটা বাড়িটা করে শখ করে উঠলো বাড়িতে, বাড়ি বাড়ি করতো সবসময়, এবং সে একটা কথা সবসময় বলতো, জানো অদ্ভুত লাগে, যদি বলতাম তোমার এইটা করো না তো ওই হবে সে হবে, ডল একটু আমাকে নিয়ে চিন্তা করো না, তোমাকে বাড়িতে তুলে না দিয়ে আমাকে আল্লাহ নিবে না, তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দিয়ে আমি আল্লাহ কাছে যাবো, দেখো। তো যদি এইভাবে বলতো আমি হালকাভাবেই নিতাম, কিন্তু এটা যে একদম সত্যি হয়ে যাবে। 5 এপ্রিলে আমি উঠেছি আমার ফ্ল্যাটে, আর 6 ফেব্রুয়ারি 10 মরে গেল সে। এই যে আশুরা আসতেছে, 10 মহরমে সে মারা গেছে। বাহ। তো এই যে আপনি এখন এত সজীব, এত সুন্দর, মাশাআল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমি জানি না, কারণ আমি শুনেছি যে আপনার ডায়াবেটিসও নেই। না ডায়াবেটিক নাই। মানে কি মেনটেন করেন, আমাদেরকে একটু শেখান। আমি মেনটেনেন্স কিছু করি না, আমি আসলে ভাজা পোড়া জিনিসগুলো খাই না, রাস্তার খাবার খাই না। তোমার ধরো আমার বান্ধবীরাও অবাক হয় যে তোর ফুচকা খেতে ইচ্ছে করে না, চটপটি খেতে ইচ্ছে করে না, আসলে ইচ্ছে করে না। তারপরে তোমার এই যে গত প্রায় 1.5-2 বছর যাবত আমি কোনো ডালপুরি খাই না, সিঙ্গারা খাই না, মানে ডিপ ফ্রাই কোনো জিনিস আমি খেতে চাই না। কি খান আপনি? সাদা মাটা খাবার খাই, যে বললাম তোমাকে, খাবার না থাকলে, রুটি। শুকনা রুটি থাকলে ওইটা হয়তো একটু তাওয়ার মধ্যে দিয়ে বা একটুখানি গরম করে বা মাইক্রোওয়েভে দিয়ে এটা খেয়ে নিলাম, শেষ, আলহামদুলিল্লাহ। বাহ। এবার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ, তার কথা শুনতে চাই। আপনার সন্তান আচ্ছা, রিয়াসাদ আজিম, 1985 সালে খুব সম্ভবত 85 নভেম্বরে, 13ই নভেম্বরের জন্ম। হুমায়ুন আহমেদের যেদিন একদিন। জন্ম। বা আমি শুনেছি যে এই নামটি আজমির শরীফে গিয়ে আজমির শরীফের আমার রাখা। খাদিমের নাম লিখেছিলাম আমি। বাহ, কি হয়েছিল আসলে সেই আসলে ঘটনাটা আমি একটু শুনি। আমরা যখন গেলাম, তো যে প্রথমেই আমি ধাক্কা খেলাম, এত সুন্দর একটা ছেলে, প্রিন্সের মতো দেখতে একটা ছেলে, আজমিরের ছেলেটা, আচ্ছা। খাদিম ছেলেটা, ওর 5টা বোন, একটা ভাই। তো ওই তো আমাদেরকে বাবা নাই, তো কাজে আমাদেরকে থাকতে দিচ্ছে, খাওয়ার ব্যবস্থা করছে, সব কিছু ওই করছে, কারণ বোনেরা তো আমাদের সামনে আসবে না। আমাকে উল্টা ওদের সঙ্গে দেখা করার জন্য উপরে নিয়ে গেল, ওদের ঘরে নিয়ে গেলো, মার সঙ্গে দেখা করালো, বোনদের সঙ্গে দেখা হলো। তো যাই হোক, সে ছেলেটাকে দেখে ভালো লাগলো। পরে যখন ওর মা আমাকে দেখে বলল যে হ্যাঁ কেন হবে না, হিন্দিতেই বললো, হ্যাঁ হ্যাঁ ও মা হবে, ও তো ওকে দেখি তো মনে হচ্ছে ও মা। তো আদর আদর করলো আমাকে। তার আগে বোধহয় আপনি 9 বছর মা 9 বছর হচ্ছিলেন না। বাচ্চা কাচ্চা হয়নি। হ্যাঁ, আসলে হয়েছে কি, সত্যি কথা বলতে কি, কোনো হুজুর বা কোনো মরা মানুষ তো আমাকে লাশ মানে বাচ্চা দিতে পারে না, বাচ্চা তো উপরওয়ালাই দেবে, এগুলো তো উসিলা। জি জি। হ্যাঁ, সেই সময় আমাকে অনেকে বলতো আজমিরে যাও, অনেকে বলতো, আমারও দুর্বল মন ছিল, আর ধরো মনে হতো যে না যাই না, ঘুরে আসি না কেন, অসুবিধা কোথায়। কিন্তু বিশ্বাস তো আমার উপরওয়ালার উপরেই, সেই তো দেবার মালিক তো সে, তাই না? তো তোমার যখন আমি গেলাম, মনে হলো হঠাৎ করেই গেলাম, কিন্তু এসব দিন রাত্রি হচ্ছিল তখন, আমাদের 2টা এপিসোড হবে না, আগের থেকে রেকর্ডিং করে ফেলবে মোস্তাফিজ ভাই, কারণ হলো ওনার জাপানে বোধহয় একটা টেলিভিশন থেকে পাঠানোর কথা ওনাকে, তো উনি থাকবেন না, যে হবে না শুটিং। তা আমি না বাসায় বসে থেকে হঠাৎ করে জোহরকে বললাম কি, এই শোনো না, আমাদের 2টা এপিসোডের গ্যাপ পাবো 15 দিন, তো চলো না আমরা আজমির যে ঘুরে আসি। যাবা? ও কিন্তু ড্রেস আপ করতে করতে বলছে যাবা, আর হ্যাঁ চলো যাই। আচ্ছা, এই যে কথাটা হলো, বাসা থেকে বেরিয়ে গেল, কিন্তু অফিসে গেল, ওখান থেকে সে ভিসা করতেও দিল ওই দিনই না, তার পরের দিন না, আমাকে বিকেলবেলা এসে অফিস থেকে এসে আমাকে টিকিট 2টা দিল আর ভিসাটা দিল, যে দেখো ভিসা হয়ে গেছে, চলো আমরা অমুক দিন যাচ্ছি। 3 দিন আর 4 দিন পরে আমরা চলে গেলাম। এই যে হঠাৎ করে সমস্ত কিছু হয়ে যাওয়া, আর তখন তো এইভাবেই ভিসা হয়ে যেত, আর ও তো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ ছিল, যার জন্য ওরাই বোধহয় করে দিছে কিনা যায় না। ও তো এই গেলাম, চলে গেলাম, যে 10 দিনের মধ্যে সমস্ত ঘুরে, এইভাবেই টিকিট করা ছিল, মানে কলকাতা, দিল্লি, আজমির, রাজস্থান, ওই যে জয়পুরি, তারপরে আজমির হয়ে আবার ওইভাবে ব্যাক করলাম অল্প সময়ের মধ্যে। তারপর রিয়াসাদ আজিম হলো, রিয়াসাদ না, অর্থ ওই হচ্ছে তোমার গিয়ে- বাচ্চা যখন হইলো,
সবাই নাম, আমার বাবা তো খুশির মানে সীমা নাই। ঘরে বসে থাকে, যে আসে তোমাকে কয়েকটা নাম দিয়ে যাও না গো, আমাকে কয়েকটা নাম দিয়ে যাও না গো, সবাই এরকম নাম দিয়ে আপনার যেত। ভক্তরাও নাকি পাঠাতো? হ্যাঁ, সবাইকে, যাকে যাকে বলতো ওরা বলতো, মানুষকে বলতো, শুনে শুনে অনেকেই নাম পাঠাতো, বুঝছো? কত নাম যে পাঠানো হয়েছে, আমার মনে হতো সে রিয়াসাতে রয়ে গেছে, বুঝছো? মানুষের সঙ্গে মানুষের সৌন্দর্য এবং নামের সঙ্গে আমার এত ভালো লেগে গেছিলো। তারপরে শেষে আব্বাকে আমি লাস্টে বললাম কি, আব্বা তো নাম টাম জোগাড় করে কোনো লাভ নাই। আমি যে গেছিলাম সেই খাদেমের নামটা খুব সুন্দর, রিয়াসত, খুব সুন্দর। আমি অর্থ জেনেছি ওটা রাজ্য, সাম্রাজ্য, সাম্রাজ্য। রাজ্য। তো ওর সঙ্গে ইসলাম দিলে হবে না কি দিলে হবে আমি জানি না, কি একটা দিলে, শব্দ দিলে পূর্ণাঙ্গ নাম হবে, ভালো হয়। আজিম কিন্তু আমাদের ফ্যামিলিতে কারো নাম না, জানো? আচ্ছা, কিন্তু যে পূর্ণাঙ্গ নাম জন্য শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। আজিম হলো শ্রেষ্ঠ রাজ্য হওয়ার Wow. জন্য রিয়াসাত আজিম করে দেয়া হলো। বাহ! তো সেই শ্রেষ্ঠ রাজ্যকে নিয়ে একটু শুনি। আপনি তো অনেক ব্যস্ত ছিলেন। একটা সময় ছিল যে আপনার 25 থেকে 30 দিনও শুটিং করতে হতো। তো এই যে সন্তান মাকে পেত না, আপনি ব্যস্ত থাকতেন। তার খালাদের কাছে হয়তো, কিংবা তার নানির কাছে হয়তো নানি তো থাকতো। ছিল না, আচ্ছা, ও নানি তো বোধহয় নানি 83 আগেই সালে মারা মারা গেছে, গেল। হ্যাঁ। আচ্ছা। তো খালাদের কাছে, এবং সে খালাদের কারণে কাছে। খালাদেরকেই আম্মু বলে ডাকতো। হ্যাঁ, সবগুলোই ওর আম্মু, সবাই আম্মু। এবং ওর কোনো কষ্ট হয়নি, কারণ এক আম্মু হয়তো খাবার রেডি করছে, এক আম্মু গোসল করাচ্ছে, এক আম্মু কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে ওদের সমস্ত, ওই এতদিন পরে একটা বাবু পেয়ে সমস্ত ওদের অ্যাটেনশন ওর প্রতি। আপনার কি কখনো আফসোস হয়েছে যে আরেকটু সময় যদি বাচ্চাকে দিতে পারতাম? হ্যাঁ, এই আফসোসটা আমার এখনও আছে, যে আমার ওই যে সুন্দর সময়টা আমার ছেলেকে আমি পুরোপুরি দিতে পারিনি, কিভাবে নষ্ট হয়ে গেল আমার। আমি ফিল্ম নিয়ে ব্যস্ত থাকতাম, তারপরে তখন তো নাটক ছিল না, মানে প্যাকেজে শুরু করিনি, ফিল্মই ছিল, মানে ফিল্ম নিয়ে ব্যস্ত ছিলাম, এত সময় দিতাম ফিল্মে যে আমার বাচ্চাটাকে আমি, কিন্তু না, ও না আবার একটা জিনিস কি, সারাদিন ওদের সঙ্গে থাকতো, রাতে শোয়ার সময় হলে আম্মু, এই রাতে শোয়ার সময় আমার সঙ্গে থাকতো, এইটুকুই আমার পাওয়া আর কি। তো ছেলের যখন 21 বছর, তখন সে বাবাকে হারিয়েছিল। সেই সময় সে সেটা কিভাবে আমার ছেলে সামলাচ্ছিল? কিন্তু অনেক চাপা, প্রচণ্ড চাপা, হয়তো আমার এই ইয়েটা পেয়েছে সে, ও প্রকাশ খুব কম। ও নিচে দাঁড়িয়ে আছে ওর বাবার লাশের পাশে, যে আসতেছে আমাদের ফিল্মের নাটকের লোকজন যাচ্ছে, ওকে হয়তো ধরতে যাচ্ছে, ওকে আমি ঠিক আছে, আমি ঠিক আছে, আপনারা আম্মার কাছে যান, আম্মা উপরে, আম্মার কাছে, সবাইকে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। সে কিন্তু কাউকে ধরে ইমোশনাল কোনো কিছুই সে দেখায়নি। বাহ! চিন্তা করো, তার একমাত্র বন্ধু তার বাবাই ছিল। বাবার সঙ্গে শেষের দিকে এসে এমন রিলেশন ছিল যে জহুর সাহেব আম কেটে কেটে টুকরা করে, ও কম্পিউটারে বসে আছে, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা দিয়ে দিয়ে মুখে দিচ্ছে, ও খাচ্ছে, ও জানে না কী খাচ্ছে, কতটুকু খাচ্ছে। তারপর ধরো ওই তরমুজ, তোমার লিচু ছিলে কেটে বিচিটা ফেলে দিয়ে কাছে নিয়ে বসে কাটা দিয়ে, মানে অদ্ভুতভাবে ছেলেকে এই অ্যাটেনশনগুলো দিত। আর ওর তো কোনো বাইরে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মিশতো না জহুর সাহেব। সে অফিসের পরে ডাইরেক্ট বাসায় এসে ছেলের সাথে, এবং আসার সময় রাস্তার থেকে ছেলেকে ফোন করতো, বাবা তোমার জন্য কী আনবো, কিছু লাগবে, এরকম বলতো। তো ওর একটা নেশা ছিল, শিক্ষাভাবের প্রতি নেশা ছিল, না না, শিক্ষা খুব পছন্দ তার। তো ওই প্রায় দিন আনতে হতো তার জন্যে, তো বাবা নিয়ে আসতো, নিয়ে দিয়ে খেত। কিন্তু এমনি বার্গার খাওয়া বা পিৎজা ফিজ্জা ওগুলো অত বেশি খেত না। বাহ! তো কিছুক্ষণ আগে এইসব দিন রাত্রি ধারাবাহিকের কথা বলছিলেন। আমার ছোটবেলার স্মৃতির সাথে আসলে এইসব দিন রাত্রি অনেক জড়িয়ে আছে, এবং নীলু ভাবিকে তো আসলে কেউ ভুলতে পারেনি এখনো। এবং সেই নাটকের সূত্রেই বোধহয় আপনার প্রথম হুমায়ুন আহমেদের সাথে পরিচয়। শুরুতে নাকি তার স্ক্রিপ্ট নিয়ে আপনি একটু সমালোচনা করেছিলেন। সমালোচনা ঠিক না, আমার যেমন টোটকাটা নর্মাল বলে ফেলছি, আমি এটা কিন্তু কোনো মিন করে অতটা সিরিয়াসলি বলিনি। উনি বসে আছেন, আমি তো জানি না যে উনি হুমায়ুন আহমেদ, জাস্ট মুস্তাফিজ ভাইয়ের পাশে একটা হাতল ছাড়া একটা সোফার মধ্যে পা একটা এক বাঁকা করে তুলে বসে থাকেন না, ওনার কমন একটা বসার লুক ছিল, ওখানে বসা, আমরা সব চেয়ারে এদিকে এদিকে বসা, দুই পাশে আমরা রিহার্সাল করছি। তো পড়তে পড়তে মনে হলো কি, কী রে, দুইটা তিনটে ডায়লগ পড়ার পরে সিকোয়েন্স শেষ হয়ে যায়, আবার দেখি কি, এরকম তো দেখিনি কখনো, ওনার লেখার স্টাইল তো একেবারেই আলাদা, এরকম আমি কখনো দেখিনি। তো আবার দেখি পরে বলে, কী এরকম কী ছোটো ছোটো সিন, কী লেখে এগুলা, মানে এই ফট করে শেষ হয়ে যায়, আবার মানে কী যেন এরকম একটা কথা বলছিলাম, খুব যে খুব বেশি মিন করে কথা বলেছি তা কিন্তু না। আর আমি তো জানি না উনি ওখানে, আমরা মধ্যে ধরো কথাটা বললাম। আমার পাশে ছিলেন ডক্টর ইনামুল হক সাহেব, উনি বসা ছিলেন, উনি বুঝে গেছে যে ডলি বোধহয় চেনে না হুমায়ুন সাহেবকে। উনি আমাকে এই ডলি, তুই বোধহয় হুমায়ুন সাহেবের সঙ্গে তোর বোধহয় হুমায়ুন সাহেবের সঙ্গে পরিচয় হয়নি, তাই না? তুই বোধহয় ওনাকে চিনিস না, তাই না? আচ্ছা, ওই তো হুমায়ুন সাহেব, উনি হুমায়ুন সাহেব। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। তারপরে আর কি,
এবং সেই নাটকে নাকি আপনি মেকআপ করতেন না, এবং আপনি এতটাই দর্শকদের কাছাকাছি চলে গিয়েছিলেন, অনেকেই বলতো যে নীলু ভাবির কোনো বোন নেই। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করতো, ছেলেরা আসতো, এরকম ভাবি দরকার, মেয়ে খুঁজতো এসে আমার বাসায়। আর মায়েরাও চলে আসতো, যে সামনাসামনি দেখে যেত, এবং বাসায় আমার কোনো বোন আছে কিনা, ছেলে বিয়ে করাবে। তো আপনার সহশিল্পী আসাদুজ্জামান নূর ছিলেন, এবং তাকে নাকি আপনি একটি ডিফারেন্ট নামেও ডাকতেন। হ্যাঁ, নূরজাহান ডাকতো। রাগ করতো না? না না, অদ্ভুত না। নূর, নূর তো বেসিক্যালি আসলে খুবই জলি মানুষ, একটু হইচই করা আড্ডাবাজ মানুষ। তা আমরা যখন একসাথে বসতাম, আমার যে কজন আর্টিস্ট আমরা একসাথে বসতাম, একমাত্র বাবা যে আমার শ্বশুর, উনি আমাদের সঙ্গে বসতেন না, দিলার আপাও বসতেন না। ওনারা ওইদিকে দুজন বুড়া বুড়ি বসে আছে, আমরা কিন্তু এই কজন একসাথে বসতাম। আর বুলুল ভাই যেটা করতেন, পকেটে হাত দিয়ে দিয়ে খালি হাইটে বেড়াতো, খালি হাইটে বেড়াতো, আমাদের পাশে দিয়ে ঘোরাঘুরি করতো, আমাদের কথার মধ্যে হয়তো ফোরন কাটতো, কোনো একটা কথা ধরতো, আর আমরা এই কজন পাশে সামনে বসতাম, নূরও থাকতো ওখানে। তারপরে আমরা যেমন লতা সরে এই করো, এই নূরজাহান তুমি এটা করো, বা এই আর কি। তো নূরজাহান বলে ডাক দিলে না উত্তর দিত, বুঝছো, ওনার কোনো বিকার ছিল না, ওটার তার স্বাভাবিক আর কি ছিল। বাহ, কারণ সে হয়তো বুঝতে পেরেছিল যেটা নির্মল ফান আর কি, আর কোনো পচানোর আর ও জন্য না। নূর আমাকে জোহরের ওয়াইফ হিসাবে অনেক ভাবে অন্যভাবে দেখতো, কারণ সেই দিনও যেদিনও মানে ওকে জেল নিয়ে ধরলো আর কি, তার আগে দিয়ে আমরা লাস্ট একটা রেডিওতে নাটক করলাম, তো সেই নাটকে ও ছিল। তো ও আগে গেছে, আমি পরে গেছি আর কি। আমি যে দরজা দিয়ে ঢুকতেছি, ও বসা, আমাকে দেখো কি, আয় 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 আয়, তা কাছে গেলাম, দেখে আমার মাথায় একটু হাত দিল, গায়ে হাত দিল, কি তোকে দেখে খুব খারাপ লাগলো রে, হঠাৎ করে তোকে দেখে জোহরের কথা মনে হলো। দেখ, আমাদের বন্ধু মানুষটা চলে গেল, আমরা কিন্তু এখনো কাজ করে খাচ্ছি। এই লাস্ট কথা ওর সঙ্গে আমার হয়েছিল। তো হুমায়ুন আহমেদের নাটকের কথা হচ্ছিল, তো আরও কিছু নাটক নিয়ে একটু শুনি। যেমন জননী নাটকেরও একটি গল্প আছে, সেখানে একজন শিশু শিল্পীর দরকার ছিল এবং আপনি নাকি তাকে পাইয়ে দিয়েছিলেন, শাওন, মেহের আফরোজ শাওন। না, আমি ঢোকার মানে ওনারা চাচ্ছিল আর কি ওইরকম ক্যারেক্টারের, ওইরকম একটা শুকনা শাকনা কালো কুলো দেখতে, অসুস্থ ব্যায়াম লাগবে দেখতে। তো এটা ওনাদের আলোচনা হচ্ছিল হয়তো। আমি যখন গেলাম তখন যে ঢোকার পরে আমার তো মেজাজ খারাপ, আমি করবো না, এটা না করে দিয়েছিলাম প্রথমে নজির ভাইয়েসকে, কারণ এটা করার কথা ছিল মুস্তাফিজ ভাইয়ের। আচ্ছা, ওয়ার্ল্ড ভিউ থেকে ওরা শর্ত দিয়েছিল যে এটা জননী ডলি জোহর করবে, নূর থাকতে হবে, মোস্তাফিজ সাহেব ডিরেকশন দিতে হবে, আর এই আর কি, এই কজন কে মেন থাকতেই হবে, আর স্ক্রিপ্ট হুমায়ুন সাহেবের। তো যখন ওনারা আলোচনা করছে, তখন তো মোস্তাফিজ ভাই, তখন ওই যে বললাম শঙ্খনীল থেকে ওনাদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব, করবেন না, তো নজিজ ভাই করবেন ওটা। তো নজিজ ভাইয়ের রুমে আমাকে যখন ফোন করলেন, আমি বললাম না নজিজ ভাই, আমি করবো না, আর ঢাকার বেড়ে যেতে প্রশ্নই আসে না, আমার ছেলে ছোটো। তো বলে কি, চলেন না, ছেলেকে নিয়ে আসেন, করি ভাবি। নজিজ ভাই তো খুব ভদ্রলোকের মতো কথা, মানে এত পোলাইটলি কথা বলেন, হ্যাঁ, আসেন না ভাবি, করি, আমরা আরেকটা কাজ করি একসাথে। তারপরে না আমি কী করবো, আর উনি তো আমাকে আসমানে উঠাইছে এইসব দিন রাত্রি করে, এখন ফালাবার ইয়ে আছে, এখন তার উঠাবার জায়গা নেই, ফালাই দিতে পারে। ঠিক এইভাবেই নজিজ ভাইয়ের সঙ্গে কথাটা বললাম। আসলে তো বিচ্ছিরিভাবে কথা বলি মাঝে মাঝে। তারপরে বলার পর নজিজ ভাই কি, না ঠিক আছে ভাবি, তা যাই হোক উনি রেখে দিলেন। কিছুক্ষণ মানে ধরেন কতক্ষণ পরে বোধহয়, বেশ কয়েকক্ষণ করে লিলি চৌধুরী আমাকে ফোন দিলেন, মনির চৌধুরীর ওয়াইফ, মুশিক মুনিরের মা। তো বললো যে এরকম ডলি শুনেই তো আমি বুঝে গেলাম ভাবি। আমি আসসালামু আলাইকুম ভাবি। বলে কি, শোনো মেয়ে, তোমাদের ছেলে একটা কাজ পেয়েছে ওয়ার্ল্ড ভিউ থেকে, করবে না তুমি? এখন তোমাকে তো ওরা চাচ্ছে, তুমি না করলে কেমন করে হবে? তো তুমি নাকি করতে চাচ্ছ না। তারপরে যে ভাবি, আসলে হয়েছে কি, বাবু তো ছোটো, যাও না জোহরকে নিয়ে বাবুকে নিয়ে কদিন ঘুরে এসো, যাও ময়মনসিংহে যাবে, ওরা কাজটা করবে। আমি ভাবি একটু অসুবিধা, জোহর তো কাজ আছে না, ও তো কাজকর্ম করে, ও কী করে যাবে? আচ্ছা ঠিক আছে বলতে হবে না ভাবি। ও না, তার আগে বলে কি যে, তাহলে কি তুমি রাজি হচ্ছ না? আমি কি আসবো? আমি কি তোমার হাতে বেঁধে রাজি করাবো? এরপরে তার কথা থাকে না। আর ছি ভাবি, মাফ করে দেন, আমি যাচ্ছি, আমি এখনই যাবো এই টেলিভিশনে। তারপরে গেলাম, ঢোকার সঙ্গে সঙ্গে মেজাজ খারাপ। তো দেখি যে হুমায়ুন সাহেব বসা, নূরও বসা, নজির ভাই তো আছেনি, তারপরে ওখানে মোজাম্মেল স্যার ছিলেন। তো ঢুকতে সালেহ আহমেদ তখন ছিলেন না। আচ্ছা, তো নূর বলে কি, এটা শোন, তুই না নতুন কুটি করতিস, তোর কাছে না অনেক ছোটো ছোটো মেয়েরা আসছিল, মানে অনেক মেয়ে, তুই তো জানিস তো, এরকম কালো দেখতে শুকনা বেড়াইমা এরকম কোনো মেয়েটে আসে নাকি তোর কাছে? আমি
আমি কি মুখস্থ করে রাখছি নাকি আছে কি নাই, সে তো কতদিন কথা আগের কথা, আমি কেমনি করে বলবো? বলে নি আমি চেয়ারের মধ্যে বসলাম। বসার পর সঙ্গে সঙ্গে মনে পড়লো, আল্লাহ, শাওনের মান আমার প্রায় বলে, ডলি ভাবি এর আগে নতুন কুড়িতে তো চ্যাম্পিয়ন হয়েছিল সে। জি। তো আমাকে আপা বলতো, বলে কি যে এরকম ডলি ভাবি একটা তুমি তো হুমায়ুন সাহেবের একটা অনেক নাটক করো, একটা নাটক ওকে একটা স্টার বানায় দাও না, হুমায়ুন সাহেবের নাটকগুলোতে স্টার হওয়া যায়, মানে এইসব বিন্দেতে যারা করেছে সবাই স্টার এখন, তো তুমি দেখো না করো, মানে ও কোনো ইয়ে করানো যায় কি না, নাটকে নেওয়া যায় কি না। তার মানে আচ্ছা ঠিক আছে দেখবো, আমি তখন ওনার নাটক করি না, ধরতে গেলে হয় না, এইভাবে কথা হয়েছিল। ঠিক সঙ্গে সঙ্গে মনে পড়লো আমার, তো মনে পড়ার পর আমাকে হ্যাঁ 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 আছে, দাঁড়াও দাঁড়াও। তারপরে আমি উঠে যেয়েও পাশে ওই চেয়ারটার মধ্যে নূর বসা ছিল, নূর সরে গেল, আমি চেয়ারটার মধ্যে সরো, তাহলে আমি ওখানে বসলাম, বসে ওই অ্যানালগ ফোনে ফোন দিলাম। আপা আপা তখন খাওয়া দাওয়া শেষ, টেবিল টেবিল সাফ করছে। কী করো তুমি? আচ্ছা এই যে খাওয়া দাওয়া শেষ করলো, টেবিল সাফ করছি। আমি কি শোনো ইয়ে আছে বা শান বাসায়? বলে হ্যাঁ তো। আমি তুমি এক কাজ করো, ওনাকে নিয়ে চলে আসতো, ওকে নিয়ে চলে আসতো নজর ভাইয়ের রুমে। বলে আচ্ছা আচ্ছা, ও আর প্রশ্ন করলো না বেশি, ওকে নিয়ে চলে আসলো। যেই দরজা দিয়ে ঢুকতেছে, হুমায়ুন সাহেব ধরো এখানে বসা, ওখানে দরজা দিয়ে ঢুকতেছে, বুঝছো? দেখে বলে পা ছিল ওর উঠানো, সে পা নামায় নিয়ে একদম পারফেক্ট সিলেকশন, মানে মামি সিংয়ের সুর দিয়ে, বুঝছো? তারপরে সেদিনে কি হুমায়ুন আহমেদের সাথে মেহরাব শাওনের প্রথম দেখা? হ্যাঁ, ও তো আগে আর খেয়াল করেনি, দেখিনি। তারপরে এই আর কি শুরু হলো। বাহ, চমৎকার। তো অনেক আপনার গুণের কথা হলো, প্রশংসার কথা হলো, এবার একটু আপনার সমালোচনার হ্যাঁ, নিশ্চয়ই, প্রসঙ্গেও 100 বার। আসতে চাই। কারণ অবশ্যই। কিছুদিন আগে আপনার একটি সিনেমা মুক্তি পেয়েছে দম, এবং সেই সিনেমার মুক্তির আগে আপনি কিছু কথা বলেছিলেন, সেটাকে আবার মিস ইন্টারপ্রেট করে লেখা হয়েছিল যে দম সিনেমার দম নেই, বলেছেন ডলি জোহর। আবার সেই সিনেমা মুক্তির পর আপনি যখন একটা স্পেশাল স্ক্রিনিংয়ে গেলেন, আপনি বেশ প্রশংসা করলেন, তখন আবার পাবলিকরা অনেকে লিখলো যে, কি লিখলো? হ্যাঁ, ভণ্ড মহিলা। হ্যাঁ, ভণ্ড মহিলা পোল্টিবাজ। হ্যাঁ, পোল্ট্রিবাজ। হ্যাঁ, যাই হোক, তো কথাটা আসলে আমি যেভাবে কথা বলি, আমি তো মিন করে কথা বলি না। একই ছিলাম রোজার মাস শেষের দিকে, ঈদের আগে দিয়ে, রোজার আগে। তারপর ছিল হলো নারী দিবস। তো আমাকে মৌসুমি মৌ বলল যে মা তুমি এবার আসো, আমি তো অনেকেরই নিয়ে এসেছি, তুমি এবার আসো, মহিলারা চায় তোমাকে। তা আমি যে এই উত্তরা থেকে ধানমন্ডি যাবো রোজা রেখে, বলে আসো, অসুবিধা নেই, এখানে ইফতার করবা, এখানে খাওয়া দাওয়া করে তারপর যাবা। তো ও এমনভাবে বলে, না গিয়ে পারলাম না, আমি যে ঠিক আছে আসবো। তো গেলাম, তো যাওয়ার পরে তো বসছি, কথা যা যা বলতে হয় মেয়েদের মহিলাদের বললাম। ইফতারের টাইম হয়ে গেল, ইফতার করলাম, করার পরে আমি খাবো না, ইফতার করার পর আবার কী খাবো, আমি চলে আসবো, বেরিয়ে আসতেছি, তখন বেশিরভাগই ওই রুমে, যে রুমে খাওয়া দাওয়া হচ্ছে ওইখানে রুমে, এদিকে মানুষজন খুব একটা কম, কিছু মানুষ আছে কাউ কাউ করে কথা বলছে, এর মধ্যে সাংবাদিকগুলো এসে চেপে ধরছে, অনেকে আসছে, তো প্রায় 8-9 জন হবে। হ্যাঁ আপনাকে এটা একটু কথা বলতে হবে বলে চারিপাশে ঘিরে ধরলো। তা আমি এখন কোনো কথা বলবো না, ভালো লাগছে না, বাসায় যাবো। তা বলে কি না না, একটু কথা বলে, একটু বলে, বেশি কিছু না। আচ্ছা বলেন না, আপনার দম নিয়ে একটু কথা, তারপর দম ছেড়ে, আরে দুশের কিসের দম, নিজের দম নেই, আবার দম, নিজেরই দম নেই, আমি কিসের দমের কথা বলবো? কথাটা কিন্তু এই বললাম, কথাটা মিন করলো দমের দম নাই কথাটা। আমার কথা হলো, যদি কারো সেন্স থাকে তাদেরকে আমি কেন বলতে যাব দমের সেটাই। ব্যাপারে নেগেটিভ কথা? কারণ আপনি তো অভিনয় করেছেন। আমি অভিনয় করেছি, প্লাস আমি বললে আমি রনিকে বলতে পারি, ওদের সাথে আলোচনা করতে পারি, আমি তো পাবলিকলি বলার কোনো কিছু নেই আমার এখানে। তবে কতটুকু আপনার কি মনে হয় না যে ছবিতে আপনার স্পেসটা একটু বেশি হতে পারতো? না, মানে আপনাকে সেটা- যারা পছন্দ করে তারা কিন্তু কিছুটা হতাশ এটা হয়েছে। রনি জানে ভালো, কারণ আমার মনে হয় না ওর কিছু নাই। রনি যখন আমাকে নিয়েছে, তার সঙ্গে প্রথম কাজ আমার, এখন রনি আমাকে কিভাবে ইউজ করবে বা কতটুকু করবে, কাজ তো আমি অনেকটাই শুটিং হয়েছে, হয়তো সে মেইন ফোকাস করতে চেয়েছে যে ওকে ওই এলাকাটা, সেই অভিযানটা ওইখানকার নিয়ে ব্যাপারটা। সেখানে। হ্যাঁ, মা তো একজন আছেই, তো মাকে আর একটু আর কী দেখাতে পারে এখানে, হয়তো সেটা চিন্তা করে সে করেছে, সেই ভালো বুঝেছে কতটুকু করা দরকার। তারপরে যখন ছবিটা আমি দেখলাম, দেখার পথে মুগ্ধ, কারণ আমি তো সত্যি কথা বলতে কি, আমার প্রফেশনের কসম, যে আমি এর আগে আমি কিচ্ছু জানি না দমের পুরো গল্প। আমি যেটুকু কাজ করতে গেছি পাবনাতে, শুধু আমি ওইটুকুই জানি, আমার ওইটুকুই জানি, আমি গল্পটা কী ব্যাপার, কী হচ্ছে ওখানে বা কী হয়েছে, কোনো গল্পের কিছুই আমি জানি না, বা আমি কিছু একটা রিলও দেখি নাই যে আমি ওইটা নিয়ে কিছু বলবো, তো আমি দম নিয়ে কথা কেন বলবো বলো? সেটাই। আরেকবার আপনি যখন আজীবন সম্মাননা পেলেন, তখন চলচ্চিত্র অঙ্গনের অনেকে বলছিলেন যে আমরা এত এত বছর ধরে এত এত সিনেমা করেছে, কিন্তু নাটকের একজন অভিনেত্রী আজীবন সম্মাননা পেয়ে গেল। তখন কি আপনি হতাশ হয়েছিলেন, কষ্ট না, পেয়েছিলেন? না, কষ্ট পাইনি, এটা স্বাভাবিক, যে পায়নি সে তো বলতেই পারে, তাই না? বলতেই পারে, আর আমাদের তো প্রফেশনে তো জেলাস জিনিসটা তো আছেই, একজন আরেকজনের ব্যাপারে একটু করবেই। আমি সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে, তখন আমি এই কথাই বলেছি যে
হয়তো আমার পাওয়ার কথা ছিল না, পেয়ে গেছি ভাগ্যগুণে। আর যারা পায়নি তারা যে পাবে না এমন তো কোনো কথা নাই। Right. আজকে আমি পেয়ে যাওয়ার মানে এই না যে আমি পাওয়ার পর আর কেউ পাবে না, তা তো না। আজকে আমি না পেয়ে আরেকজন পেতে পারতো। এবং আমার এই 21-এর আগের বার কিন্তু আমার নাম অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছে, পত্রিকা এসেছিল পর্যন্ত, কিন্তু পরে দেখলাম ওটা না, ওখানে আমার জায়গায় শিমুল বিল্লাহকে দেওয়া হয়েছে। কিন্তু আমি তো কিচ্ছু মনে করিনি, কারণ তারই তখন পাওয়ার কথা ছিল হয়তো বা, সেই জন্য সে পেয়েছে। আমি বললাম না, আমি উপরওয়ালার উপর অনেক বেশি আস্থা আমার, তার উপর বিশ্বাস যে তার ইচ্ছা ছাড়া আমি কিছু করতে পারবো না। কাজেই ওখানে হয়তো আমার পাওয়ার কথা ছিল না, তাই আমি পাইনি। পরের বার আমার পাওয়ার কথা ছিল, হয়তো পেয়েছি সেটা। এই যে ইতিবাচকভাবে আপনি সবকিছু দেখেন, সবকিছু সেটাই দেখি। হয়তো আপনার সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ, সবচেয়ে বড় শক্তি আল্লাহর কসম। আমাকে অনেকে বলে তোমার এই সাংবাদিক জিজ্ঞেস করে আপনি কি এই ব্যাপারে হতাশ। আমি হতাশ বলে কোনো শব্দ আমার কাছে নাই। আমি কখনো হতাশ হই না। জি, আপনার আরেকটি কথা নিয়ে খুব মিস ইন্টারপ্রিটেশন হয়েছে, অনেকে খুব খারাপভাবেও দেখেছে যে আপনি একবার বলেছিলেন যে কাজ করতে হবে, মৃত্যুর শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই, ঘরে বসে ও হ্যাঁ, হ্যাঁ, সারাক্ষণ। হ্যাঁ, ওটা আমাকে ওই দীপ্তর সিরিয়ালের সময় সাংবাদিক গেছে, যাওয়ার পরে প্রশ্ন করলো যে এরকম ব্যাপার, অনেকে তো বলে আপনি তো অনেকদিন কাজ করলেন, আর কত কাজ করবেন এই সব। হ্যাঁ বলে, অনেকেই বলে আর কত করবেন, এখন আর আল্লাহ বিল্লাহ করেন। আল্লাহ বিল্লাহ আমি করি না, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি 2 বার, আল্লাহর রহমতে সবই করি। তো কাজ করতে হবে না, তার সময় কাটবে কী করে? তারপরে সবচেয়ে বড় কথা, এত বেশি আল্লাহ আল্লাহ করলে তো একসময় আল্লাহর উপরে আমি বিরক্ত হয়ে যাব। কথা প্রসঙ্গে কথাটা বেরিয়ে এসছে। সারাদিন যদি আল্লাহ আল্লাহ করতে আমি, তো একসময় তো আমি আল্লাহর উপর বিরক্ত হবে, আল্লাহ আমার উপর বিরক্ত হবে তা তো বলিনি। বলছে আমি হয়তো একসময় আল্লাহর উপর বিরক্ত হব, কথাটা বেরিয়ে গেছে মুখ থেকে। কিন্তু আমি তারপর ওইটা কিন্তু কোনো মিনও করিনি, কিন্তু বলার পরে কিন্তু আমি যে ওটা ঠিক বললাম না, কি বললাম, আমার কিন্তু ওই জিনিস অনুশোচনা বা ওই জিনিসটাই মাথায় আসেনি। কিন্তু ওরা যখন এটা নিয়ে ট্রল করলো, অনেক আস্তাগফিরুল্লাহ বললো, হুজুর সাহেবরা কত কথা বললো, হুজুর মহিলারা অনেক কথা বললো, হিজাবিরা অনেক কথা বললো, যেন ওরা জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজ করেনি, ওরা এতই ভালো মানুষ। তো যাক, ওরা ভালো মানুষ, আমি বিশ্বাস করলাম, আমি খারাপ। তবে মৃত্যু নিয়ে আপনি এত স্বাভাবিকভাবে দেখেন সব কিছুকে, যেমন আমি শুনেছি যে আপনার ফোনে যাদের নম্বর রয়েছে, আপনি অনেক মৃত মানুষকে নাকি ফোন করেন এবং ফোন করে তাদের পরিবারের খবর নেন। হ্যাঁ, তাদের সাথে কথা বলি, ভালো লাগে। ভালো লাগে এই কারণে, তারই তো আত্মীয় স্বজন সবাই, তারই তো কাছের মানুষ তারা, জিজ্ঞেস করি, ভালো লাগে। এমনকি আমার ফিল্মের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ঠিক না, ওই স্ক্রিপ্ট লিখে দিয়েছিল আর কি একটা, খুব আমাকে অনার করতো। আমি কতবার তার নামটা আসার পরে মনে হলো যে মুছে ফেলি, আবার বলি না মুছবে না, থাক না, থাকতে তো কোনো অসুবিধা নেই। শর্মিলী মাকে মিস করেন? খুব খুব মিস করি। আমি মাঝে মাঝে ভুলে যাই সে নাই। দিলার আপা, শর্মিলা আপা মুখ দিয়ে চলে আসে, দিলার আপার কথা বলতে গেলে তার কথা চলে আসে, এবং মনে থাকে না, খেয়াল থাকে না যে নাই। কারণ সে আমাকে বড় বোনের মতো এত বেশি খেয়াল করতো, সবাইকে করতেন উনি, ওনার ওই মন মানসিকতা ছিল যে উনি সবাইকে খেয়াল করতেন, আমাকে করতেন। আমার শরীর অসুস্থ থাকলে বা আমার শরীর খারাপ লাগলে আমাকে ফোন করতো, তুই একা আসিস, রান্নাবান্না করছিস। ও জানতো যে রান্নাবান্না করতে চাই না। রান্নাবান্না করছিস? আমি যে আছে তরকারি, কী আছে তরকারি তোর? আমার জানু রান্না করছে আজকে, মানে মেয়ের নাম না জানু ছিল, কাজের মেয়েটা। তা যে জানু রান্না বান্না করছে, আমি তোর তরকারি পাঠা দিচ্ছি। আমি আছে তো, তুই কোথায় পাঠায় কিলাম, নষ্ট হবে এগুলা। বলে তোরও তো অসুবিধা কোথায়, আমি পাঠা দিচ্ছি। ওই ছোটো ছোটো বাটির মধ্যে একটু একটু তরকারি দিয়ে হয়তো ড্রাইভারে দিয়ে জানুকে দিয়ে পাঠাই দিত। বাহ বাহ, এই মায়া মমতাগুলাই তো আসলে থেকে যায়। ভুলে যায় এগুলা, বলেন কোনোদিন ভোলা যায় না। আরেকজন আছে আপনাকে শুধু ডায়েরি গিফট করতো প্রত্যেক বছর, প্রয়াত হুমায়ুন ফরিদে। ওটা তো পাজির পাঝারা, কত দুষ্টু ছিল, ভালোর ভালো, দুষ্টুর দুষ্টু। ও যে কত, মানে ফিল্মে আমাকে যে কত রকম কথা বলে খোঁচাইতো, বলার মতো না। যেমন দু একটা মজার কথা আমাকে টাকা দেয় না মানুষ, কেন টাকা দেয় না? তোর টাকা দিবে কেন? তুমি টাকা চাও? আমাদেরকে তো কেউ ঠকাতে পারে নাই। তুমি শিডিউল দাও কেন? পুরো আর ছবির শিডিউল দিবা না, তুমি 7 দিন দিবা, এই লটে শিডিউল দিবা, এই লটের কাজ শেষ, তারপরে লটে কী বলো, টাকা দাও, তারপরে লটে আর শিডিউল দিতেছি, এগুলো করবা। আমরা তাই করি। আমাকে তুই যে প্রথম থেকে করে আসছিস, এই জন্য তুই পারিস, আমি তো পড়ে আসিনি প্রথম থেকে, যার জন্য পারি না। বাহ, আপনাকে তো সবাই ডলি মা ডাকে, অনেকে নাকি ভাবি ডাকে, যেমন ফিল্মে তো ভাবিই ডাকতো। মান্না, ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, ওরা আমিন বড় খান। তো, বয়সে একটু বড় ছিল, সিনিয়র ছিল বলে আমাকে মা ডাকতে হতো, হেজিটেট করতো। ফেরদৌস ভাইও তো বোধহয় ভাবি হ্যাঁ, ডাকতো। ফেরদৌস মা ডাকতে পারতো না, ও বন্ধুর মতো। ফেরদৌস ছিল জাস্ট বন্ধুর মতো।
কত দুষ্টুমি যে করতো, কত রকম ফিসফাস শয়তানিটা করতো আল্লাহ। আর আপনি কয়েকটা ইন্টারভিউতে নিশোকে নিয়ে বলেছেন, আফরান নিশো পাগলা কিসিমের ছেলে আর কি, মানে একদমই আপনি পুরা। কি কি দেখেন আর কি সেটে, কি করে? ও কেমন যেন সিরিয়াস না, সে আসলে সিরিয়াস হওয়া উচিত ছিল তাকে। যখন ফিল্মে যখন করতে যাচ্ছিস তুই আরও সিরিয়াস হওয়া উচিত, তা সব ব্যাপারেই বলে ফেলাইলো একটা কিছু, আমার মতন আর কি, কয়ে ফেলাইলো একটা, যেটা করলে রিয়াকশন হতে পারে মানুষের, এগুলো না বললেই পারে। আমি আবার একদিন এমনি বলছি, তুই সাকিবের মতো হতে পারে, একটা সাকিব কোনো কথা কয় চুপ করে থাকে, তুই তো তোর ফ্যান বাড়াতে গেলে তো চুপ থাকতে হবে। বলে কি চুপ আবার থাকে কেমনি, মানে সে মুখ আছে কথা বলার শক্তি দিছে আল্লাহ। আরেকজনকে আপনি খুব চেয়েছিলেন যে ফিল্মে অনেক বড় নায়ক হোক, অপূর্ব। অপূর্বকে, অপূর্বকে আমি এখনও চাই। ও যদি ফিল্ম করতো ভালো করতো, কারণ ওর ভোকালটা ছিল, হাইট আছে, হ্যাঁ হাইট দেখতে, ফিগারটা ভালো, মানে Expression খুব হ্যাঁ ভালো। পেটে কোনো আলাদা করে চর্বি ছিল না, তারপরে এক্সপ্রেশনটা ভালো, অভিনয়টা ভালো, হ্যাঁ ও চাইলেই পারতো, কিন্তু কিন্তু ও আসলে পছন্দ করে না, কষ্টটা নিতে চায় না। ফিল্মে অনেক গ্রামে কষ্ট নাটক না? করতে চায় না, নাটকে যেমন গ্রামে নাটক করতে চায় না, নন গ্ল্যামারাস ক্যারেক্টার করবো না, ফিল্ম নাটক করতে নাটকে যায়, গ্রামে করতে চায় না, তারপরে ফিল্মেও ওইসব ঝামেলা এগুলো ভালো লাগে না তার, ওই জন্যই করেনি সে। আরেকজনকে নিয়ে শুনতে চাই, আপনি বোধহয় সর্বাধিক তার সাথে নাটক করেছেন নায়িকা হিসেবে, আপনার নায়ক আবুল হায়াত। হ্যাঁ, তার সাথে আপনার কিরকম কেমিস্ট্রি পর্দার বাইরে? তার সঙ্গে, সে তো বয়স আমার চেয়ে অনেক বড়, কিন্তু কখনো বয়স বড় মনে হয় না। অনেক কথা শেয়ার করি তার সাথে, সে আমার সাথে নর্মালি কথা বলে, তুই তাই করে বলে, শুধু আমাকে না, হায়াত ভাই তো, আমরা যারা তার সঙ্গে আমরা পেয়ার করেছি সবার সঙ্গে তার, হায়াত ভাইয়ের একটা ফ্রেন্ডশিপ আছে, ভালো ফ্রেন্ডশিপ, আমার সঙ্গে ভালো ফ্রেন্ডশিপ আছে। আমি হায়াত ভাই তুমি এই করো, এই করো, তুমি এটা করো, তুমি ধমকা ধমকি করতেছি, তারপরে আমি হায়াত ভাই শোনো এটা কীভাবে করবো, তুমি এটা বলো না। এই যে কো আর্টিস্টের সঙ্গে যে ফ্রেন্ডশিপটা হওয়া উচিত সেটা আমাদের সঙ্গে আছে, এবং আমি তাকে অনেক অনার করি, একজন ভালো ডিরেক্টর, ভালো রাইটার, ভালো শিল্পী, সেই হিসাবে সত্যি আমি অনার করি, অনেক সম্মান করি, এবং আমি সবাইকে বলি অনেক ভালো একজন ডিরেক্টর সে। নাটকে আমাদের হায়াত ভাই বিরাট ডিরেক্টর, ফিল্মে আমি রাজ্জাক ভাইকে বলতাম বিরাট ডিরেক্টর, অনেক বড়, মানে স্যাটিসফ্যাকশন আসে তার সঙ্গে কাজ করে। তো এই যে আপনি সম্মান দিয়ে কথা বলেন আপনার সহকর্মীদের কিংবা সবাইকে, এই সম্মানটা কি এই যুগে দেখা যায়? কারণ আমি আপনাকে দেখেছি যে আপনি যখন আপনার গুরু মামুনুর রশিদকে দেখেন, এখনো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। গুরুই তো না, দাঁড়াতেই তো হবে। সে তো আসলে গুরু বড় ভাইয়ের মতো। সেই যদিও শিক্ষাটা কি- জহুরের বন্ধু, কিন্তু আমার কাছে তো একজন অনেক বড় শিল্পী, অনেক বড় রাইটার, অনেক নামী একজন লোক। মামুনুর রশিদ এক নামে সবাই ভালো চেনে, সম্মান করে, আমাদের গ্রুপের এরা মাথা, তো আমাদের গ্রুপের সবাই তাকে অনেক অনার করে না। সেই অনারটা কি এখন পান আপনি এই প্রজন্মের কাছ থেকে সবসময়? ভাই খারাপ তো না, সবাই আমার সাথে খারাপ ব্যবহার তো করে না, বা কোনো না, সামনে তো কেউ কোনো বেয়াদবি করে না, ভালো আমাদের ছেলেমেয়েরা। আসলে কি একটা জিনিসকে এক হাতে তালি বাজে না, বুঝছো? তোমাকে ওদেরকে ওইভাবে অ্যাটেনশন দিতে হবে, তো ফোকাস করতেই হবে। আমি তোমার কাছের, ও আমার কাছেরই ভাববে, না দিলে তো হবে না। ছেলেমেয়েরা মা যখন ডাকে মায়ের মতোই তো দেখে। এই প্রসঙ্গেই জানতে চাই যে হয় না যে যেটা বললেন এক হাতে তালি বাজে না, আপনি হচ্ছেন এমন একজন, আগামী বছর 50 বছর হতে যাচ্ছে আপনার অভিনয় ক্যারিয়ারে, জগতে। তো অনেক প্রজন্মের সাথে আপনি কাজ করেছেন, তো কিভাবে টেকনিকটা কি প্রত্যেক কিছুই না। প্রজন্মের সাথে মানিয়ে চলা? কিছুই না, মেনে নেওয়া আর কি, নিজেকে মানিয়ে নেওয়া, আর কিছু না। মানিয়ে তো নিতেই হবে। ফিল্মে কি আমি বিরক্ত হতাম না? কারো কারোর সঙ্গে কাজ করতে গেলে বিরক্ত হতাম, হয়তো অ্যাক্টিং কোয়ালিটি সেরকম না, ভালো লাগতো না, কিন্তু চালাই যেতাম, বলতাম। যদিও আমাকে অনেকে ধমকাতো, তোর বলার দরকার কি, ডিরেক্টর আছে ডিরেক্টর বলে, তুই বলিস কেন? কিন্তু আমি এখনও বলি, বাচ্চাদেরকে নতুন যাদের সাথে কাজ করি না বললেও হবে কেমন করে, কারণ ডিরেক্টররা অনেক সময় অনেক কিছু বলে না, খালি ওদেরকে যে ডায়লগ বলাচ্ছে, ওরা করে যাচ্ছে, হয়তো ওটাকে ওরা গ্রহণ করে নিচ্ছে, কিন্তু ওরা মানে সঠিকভাবে বলছে কি না, এটা কি না, ঠিক হচ্ছে কি না, আমি বলে দিব না সেটা। হ্যাঁ বলি, তখন ডিরেক্টররা কিছু বলে না কখনো, ওরা হয়তো খুশি হয়। এই যে আমার দীপ্ততে কাজ করি, আমাকে তো সবসময় কী বলে, আশিস সবসময় বলে, ভাবি আমি তো আপনাকে মনে করি আমাদের একজন, মানে আপনি জানেন, বোঝেন, আপনার কথাটা আমি কেন নেব না। আশিস তো নাই আমার কথাটা। আর আমিও বলি পোলাপান বাচ্চারা আছে না অভিনয় করে আমার সাথে, ওদেরকে বলি, ওরাও খুশি যে মা বলছে আমাদেরকে, নানি বলছে, দাদি বলছে, খুশি হয় ওরা। তো আপনার দীর্ঘ অভিনয় জীবনে আপনি একটি মাত্র নাটক ডিরেকশন দিয়েছেন, তাও 2 বছর আগে, দ্বার কাক বলে একটি নাটক। কখনো ফিল্ম ডিরেকশন দিতে চান? না,
অত ধৈর্য নেই। পোলাপান যখন অ্যাক্টিং করতে পারবে না, ডিরেক্টররা তো ধৈর্য আছে অনেকের, আমার ধৈর্য নেই, মাইর দিয়ে বসবো শেষে। আপনি বলছেন যে আপনার পার্টনার ছিলেন প্রয়াত আহমেদ ইউসুফ সাবের। আপনার একটি অ্যাড ফার্ম ছিল প্রবাহ, সেখানে কি জাহিদ হাসান আনোয়ার হোসেন জাহিদ বলল? পরে এসছে, পরে আমরা ওকে ঢুকিয়েছি। প্রথমে শুরু করেছি আমরা আলিমুজ্জামান দুলু, আমি, আনোয়ার হোসেন বুলু। এখন আনোয়ার হোসেন বুলু আর আলিমুজ্জামান দুলু দুজন তো সরকারি চাকরিজীবী ছিল, টেলিভিশনে ছিল না ওরা, কাজে ওরা ওদের বৌদের নামে আচ্ছা। এন্ট্রি ছিল, মানে করা ছিল আর কি, রেজিস্ট্রেশন করা ছিল। তো আমি, সাবের ভাই, কিশোর, এন্ড্রু কিশোর, আমরা বসতাম। পরবর্তী সময় আমি যখন ফিল্ম নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে গেলাম, তখন আমি ওদেরকে বললাম যে ওখানে জহুর বসুক, জহুর থাক তোমাদের সাথে, হ্যাঁ, ও একটু মেন্টালি থাকবে, করা ব্যবসা পাতি যাবি যাবি চিন্তা ভাবনা না করে এখানে থাক। তারপর জহুর বসতো ওখানে। বাহ। তো আপনি এখন বর্তমান প্রজন্মের সাথে মানিয়ে চলবার জন্য আসলে হয় না যে ফোনের ব্যবহার, ফেসবুক, সেগুলোর সাথে কি আপনি খুব একটা অ্যাডপ্ট করতে পেরেছেন? আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে? সবই আছে, কোনোটাই বুঝি না। যেমন আমি কোনো কোনো সাবস্ক্রাইব করতে গেলে কারো হাতে পায়ে ধরতে হয়, করে দে না একটুখানি, আমি দেখ না এটা কী হচ্ছে, ওই শুটিংয়ে থাকলে ওদেরকে বলি। তারপর ধরো ফোন আসে, ফোন করি, SMS লিখতে পারি, তারপরে ধরো ছবি তুলতে পারি, এর বেশি দরকার নেই তো কিছু, অবশ্যই। ওরা করে দেয়। বাহ। একদিন তো আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ বরণ করতেই হবে। মৃত্যুকে আপনি খুব স্বাভাবিকভাবে দেখেন, আমি জানি। কিভাবে দেখেন মৃত্যু আসলে আপনার জানি কাছে না কি? কীভাবে দেখি, মরতেই হবে এটাই আমি জানি, বিশ্বাস করি আর কি। কীভাবে দেখি এর তো কোনো ব্যাখ্যা নেই। আমি জানি আমার মৃত্যু হতেই পারে, কিন্তু কিভাবে হবে, আল্লাহ কীভাবে জানি হয় কি, ওই ভয়টা আমার মধ্যে নাই। আমার মৃত্যুকে ভয় করা উচিত, আমার ইসলামে বলা আছে। ভয় করে কি করো, যেতেই যখন হবে নিয়ে যাবে, যখন পারো নিয়ে যাওয়ার সময় হবে। শেষ দিন পর্যন্ত যেহেতু আপনি কাজ করতে চান, আপনি কি চান যে মৃত্যুর পর আপনাকে সবাই কিভাবে মনে রাখুক? আমি সবাইকে বলি তো, শুটিং করার সময় বলি, এই শোন, আমি মরলে কিন্তু দেখতে যাইস, হ্যাঁ, আমি মরলে কিন্তু দোয়া করিস আমার জন্য একটু, এগুলো বলি শুটিং হাউসে সবার সঙ্গে কথা বলার সময়। তখন ওর সব মুখ বন্ধ হয়, চুপ, এগুলো বলবো না। আমি তো, মানে কি, মরবো না আমি, তোরা মরবি না, পর যখন মরবো তখন মরবো। কবর নিয়ে কোনো প্ল্যান আছে? না, তবে একটা একটা জিনিস আছে যেটা আমি যে অস্ট্রেলিয়া কেন যাই না, এখানেও একটা কথা আছে। যেমন আমি যদি ওখানে মারা যাই, তাহলে আমার ছেলে তো কষ্ট করে পয়সা খরচ করে, বা আমি থাকবো না, আমার মাকে ঢাকায় পাঠিয়ে দিব না, সে এখানে মাটি দিয়ে থুই, আমি যখন এখানে থাকবো, এটা করতেই পারে। এই জন্য আমি ভয়ে যাই না। যদি আমার ওখানে মৃত্যু হয়, আমার এই মাটিতে আমার মা, বাবা, ভাই, বোন, বাবা, তারপরে আমার স্বামী শুয়ে আছে, আমি কেন ওইখানে মরতে যাব? এই কারণে আমি যাই না। রিয়াসাদকে একটু বলি যে রিয়াসাদ, দেখেন যে আপনার মা মৃত্যুর মতো একটা শেষ বিষয় নিয়েও আপনার সাথে আপনার কথা ভাবছে, যাতে আপনার কষ্ট না হয়। বা এটাই তো মা আসলে। ঝামেলা করে লাভ নেই তো, ও সংসার নিয়ে সুখে থাক, ভালো থাক, দুইটা বাচ্চা নিয়ে আছে মাশাল্লাহ, বউ নিয়ে সুখে থাক, ওরা ভালো আছে। সকালে একটা ফোন নিয়ে যখন জানতে পারি ওরা ভালো আছে, সারাদিন আমার ভালো যায়। যখন ফোন করতেই থাকি, ফোন ধরে না, তারপরে এক সময় ধরে, তখন একটু বকা দিই, ধরিস না কেন, জানলেই তো হয় তোরা ভালো আছিস, কোনো সমস্যা হয়নি, তাহলে তো আর কোনো মাথা ব্যথা থাকে না। একটু তো টেনশন হয় আমার বাবা, না না আম্মা দেখো না, ফোনটা ওর হাতে ছিল, এই করছে, আমি ঠিক আছে, ওকে, আর বলা দরকার নেই, ভালো আছিস, থাক, রাখি, আল্লাহ হাফেজ। বেশি কথাও বলি না, যে অনেকক্ষণ ধরে কথা বলি তা না। নাতনির সাথে কথা বলি, নাতনিটা একটু কথা বলা শিখেছে, বলে দাদি 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 দেখো দেখো, এটা দেখায় ওটা দেখায়, দেখলাম, আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি কি এখন সম্পূর্ণ বাড়িতে একাই থাকেন? একাই, এবার কে থাকবে? মি টাইম কিংবা আপনার নিঃসঙ্গ সময় আপনি কি করেন? নিঃসঙ্গ লাগে না আমার কাছে। কি করেন আপনি? ধরো 5 ওয়াক্ত নামাজের সময় নামাজটা পড়লাম, কখনো কখনো বসে কিছুক্ষণ ধরে ইবাদত করি, দোয়া দরুদ পড়ি। তারপর ধরো মোবাইলে একটা শয়তান তো আছেই, ওটা নিয়ে বসি, কারোর সঙ্গে ফোনে কথা বলি, একটু ফেসবুক একটু ঘাঁটি, খোঁজ খবর তো পাই ফেসবুকের মধ্যে, তাই না? কারণ টেলিভিশন তো দেখিই না একদম, টেলিভিশনের সামনে একলা একলা বসতে ভালো লাগে না। আর টেলিভিশনটা ছাড়লে পর অনেক জোরে আওয়াজ হয়, সারা ঘর দূরে হৌ হৌ করে, আর মোবাইলে তো অল্প আওয়াজে জানতে পারছি খবরটা, মোবাইলের মাধ্যমে খবরটা জেনে নিচ্ছি। নাটকও ওই তোমার ইউটিউবের নাটকও দেখি, মোবাইলের মধ্যে বসে না তো ট্যাবে বসে দেখি। আপনি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যান, আপনার আশেপাশে তো কেউ নেই। ওটা তো উপরওয়ালা জানে, আমি জানি না অসুস্থ হব কি না, বা কে কী হবে, আমি তো জানি না। আমি তো ভয় পাই না ওটা নিয়ে, কারণ আমার বিশ্বাস আছে যে আমাকে আল্লাহ অসুস্থ করে পেঁচা, মানে পচা গন্ধ করবে না অন্তত গায়ের মধ্যে।
আপনার জন্য আমার এবং আমার দর্শকদের শুভকামনা রইল। আপনি অবশ্যই ভালো থাকবেন। দেখতে দেখতে একদম পডকাস্টের শেষ দিকে চলে এসেছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শক বিরক্ত না হলেই আমি খুশি, কারণ অনেক কথা বলে ফেললাম। দর্শকরা হয়তো ভাববে যে ওনার এত কথা আমাদের শোনার কি দরকার। অনেক সময় বলে না, দূর, শুনতে ইচ্ছা করে না, তাও শুনলাম, দেখি কি বলে। বলে কিন্তু, কমেন্ট করে ওরা। তো যদি আমাকে ভালোবেসে থাকে নিশ্চয়ই আমার কথাগুলো শুনবে। আর যদি বলে না, জানি এগুলো আর শোনার দরকার নেই, মোবাইলটা বন্ধ করে দেবে। আর একটা কথা হলো যে দর্শকের জন্যই তো আমি, ওরাই তো আমাকে ডলি জোহর বানিয়েছে। কাজেই দর্শকদের প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। দর্শক যতদিন ভালোবাসবে আমি ততদিনে সমৃদ্ধ হব, মনে প্রাণে শক্তি পাবো, কাজ করে যাব। আর যদি বলে না, কাজ আর করব না, তাহলে জানি না কীভাবে আমার সময় কাটবে। বা আমি আল্লাহ বিল্লাহ তো অবশ্যই করব, কিন্তু তারপরও মনের খোরাকের জন্য তো একটু কাজ করতে হয়। আমার ছেলে মেয়েদের সঙ্গে দেখা হয়, এটা তো কাউকে বোঝাতে পারি না যে আমি একটা ইউনিটে গেলে যে আমার ছেলেপেলেদের সঙ্গে দেখা হয়, আমার মেকারদের সঙ্গে দেখা হয়, আবার বিশেষ করে লাইটের ছেলেপেলে, আমার ক্যামেরার ছেলেপেলে, এদের সঙ্গে দেখা হয়, আমার খুব ভালো লাগে। আমি প্রথম দিন অস্ট্রেলিয়া থেকে 2 বছর পরে আসলাম, করোনার পরে প্রথম শুটিংয়ে যে আমি ধনুকে বলতে, ধনু তোকে যে দেখে আমার কী ভাল লাগছে। ধনুকে চেনো তো, আমাদের জি, জি। লাইটের ধনু, তোকে দেখে আমার কী ভাল লাগছে রে, তোকে দেখবো না কোনোদিন, তো অনেক দিনই ভাবি নাই যে দেখবো কাউকে, তোকে দেখে আমার খুব ভালো লাগছে। চোখে পানি চলে আসছে, ধনুর চোখে পানি চলে আসছে আমার পানি দেখে। বলে, আম্মা আপনি যে আসবেন বা আমাদের দেখা হবে, কী বড় একটা দেশের মধ্যে ডিজাস্টার চলে গেল, তা আমাকে বিশ্বাস করে, আমার খুব ভালো লাগছে সবাইকে দেখে। এখন অনেকেই বলে, এত নাটক করো, এত মানুষের সঙ্গে, এত ওদের দিয়ে কী হবে রে, ওরাই তো আমার পরিবার, এদের সঙ্গে তো আমার সময় কেটেছে এতদিন। একদম। এদেরকে আমি কী করে ভুলে যাব, বা ওরা আমার পর হতে পারছে না, তো আমি পারছি না পর করতে ওদেরকে। বাহ! আজকে আসলে মায়ের সাথে অন্যরকম একটি পডকাস্ট করলাম আমি। খুব ভালো লাগলো। আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, তুমি যে আমাকে ডেকেছো, তোমার সঙ্গে যে কথা বললাম, এটা তো অনেক বড় ব্যাপার। ভয় ছিল আমার, না যে তুমি আবার কি ভয় খোঁচাখুচি কাটেনি করো। এখন? হ্যাঁ, না, আমার জীবনে কোনো ভয়ের কিছু থাকলে তো অবশ্যই থাকতো, কিন্তু আমি বললাম যে ও কি বের করবে আমার, ও তো কিছু বের করতে পারবে না, আমার তো কিছু নাই। জীবনের অনেক গল্প শুনলাম, আজকে ছড়িয়ে দিলাম দর্শকদের সাথে। অবশ্যই আমরা অনুপ্রাণিত হলাম। বের করলাম না? অনেক দারুণ কিছু অনেক বের দারুণ। করলাম। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। কিংবদন্তিরা বিদায় নেন না, তারা থেকে যান। কখনো মায়ের মুখে, কখনো পুরনো কোনো কাজের মাঝে, কখনো এক টুকটা নস্টালজিয়ায়, আবার কখনো মনের গভীরে জমে থাকা এক ফোঁটা আবেগে। আজ আমি আবারও বুঝলাম, একজন ডলি জোহর সাধারণ কোনো অভিনেত্রী নন, তিনি একটি জীবন্ত উপন্যাস, যার প্রতিটি অধ্যায় লেখা আছে আমাদের সবার হৃদয়ে। শ্রদ্ধেয় ডলি জোহরের সাথে আমার তো বেশ দারুণ একটি আবেগঘন সময় কাটলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আসছে শনিবার রাত 9টায় আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোর সাথে থাকুন। বিদায়।